হবে যে না ইটস মানে আপনাদের রিয়েল লাইফের সাথে এটা যাচ্ছে, তাই না? সো অনলি স্লাইড এবং বুকিশ কথাবার্তার বাইরেও আমি আমার সেশনগুলো আমি চেষ্টা করি গল্পের মতো করে ফেলতে। আলোচনা যেরকম হয়, আড্ডার মতো হয়, তখন আসলে অনেক জিনিস অনেক ইজিলি আমরা শিখতে পারি এবং ধরেন রেসপন্সও সেরকম ভাবে কিন্তু আমি এক্সপেক্ট করবো আপনাদের কাছ থেকে। ঠিক আছে, তো আপনারা তো নিশ্চয়ই জানেন আজকে আজকে কিসের উপরে আমাদের সেশনটা হবে। আমাদের সেশনটা কিসের উপরে হচ্ছে আজকে? ই কমার্সের উপর। রাইট, ই কমার্সের উপরে। এখন আমরা যদি ই আর কমার্স বলি, তাহলে এই যে ই কমার্সের মধ্যে যে যে শব্দ দুইটা আছে, এটা কেউ একজন একটু এক্সপ্লেইন করেন। একবার বলবেন স্যার, শুনতে পারিনি। মানে ই আর কমার্স, এই ই কমার্স বলতে শাব্দিক অর্থ যদি যাই আমরা, তাহলে শাব্দিক অর্থে আপনারা কি বুঝেন? ওর যদি বলেন ডেফিনেশন দিবেন, ডেফিনেশনও দিতে পারেন। এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক কমার্স, মানে অনলাইনে আমরা যে সমস্ত কেনাকাটা বেচা কেনা করি এগুলোকে এক কথায় ই কমার্স বলে আমার জানা মতে। ওকে, গুড। এনি আদার? আর কেউ? স্লাইড দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। জি দেখা যাচ্ছে। জি, আমাদের এই ব্যাচটা আজকে যারা আছেন এখানে, আপনারা তো অনেক ম্যাচিওর একটা ব্যাচ, তাই না? তো আমরা ধরেই নিচ্ছি যে স্কুল কলেজের স্টুডেন্টদের চেয়ে আপনারা রিয়েল লাইফ আপনাদের এক্সপিরিয়েন্স অনেক বেশি, এবং আপনারা অনেক বেশি ইন্টারাকশন করতে পারবেন এই সেশনে ইনশাল্লাহ। গতকালকে একটা সেশন আমি নিয়েছি, পুরোটা সেশন তারা এত বেশি আগ্রহ নিয়ে তারা সেশনটা করেছে, আই ওয়াজ অ্যামেজড। গত বছরও আমি এরকম কোনো ব্যাচ পাইনি। গতকালকে আমি সেকেন্ড ব্যাচটা যেরকম ভাবে করেছে, আমি আশা করছি আজকে আপনারা সেই ব্যাচটাকে বিট করে যাবেন। কারণ আপনাদের মনে যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো ধরনের প্রশ্ন থাকে, আপনারা এটাকে ডেফিনেটলি আপনারা উপস্থাপন করবেন। তার কারণ কি, ধরেন এখানে যদি এখন 30 জন থাকেন, 30 জনের মধ্যে আপনি চিন্তা করছেন এই প্রশ্নটা করব, হয়তো এটা খুব সিলি একটা কোয়েশ্চেন, হয়তো সবাই কি মনে করবে। এখানে হয়তো 2-4 জন ফ্রেন্ড আছেন বা নাও থাকতে পারেন, আলাদা আলাদা হয়তো ইউনিভার্সিটির স্টুডেন্টও আছেন, এই ব্যাচের স্টুডেন্টও এখানে আছেন। আলটিমেটলি কি হবে জানেন, যে প্রশ্নটা আপনার মনে আছে, আপনি প্রশ্ন করলে দেখবেন আরো 10 জন মনে মনে চিন্তা করছে, যাক আমার প্রশ্নটা করতে হয়নি, উনি প্রশ্নটা করে ফেলছে, এই প্রশ্নটা আমারও ছিল। ঠিক আছে, তো আপনাদের মনে যত ধরনের প্রশ্ন থাকবে আপনারা ডেফিনেটলি প্রশ্নটা করবেন। আমরা শেষে হয়তো 5 মিনিট সময় নিব, বাট আমি প্রেফার করব স্লাইড গুলোর সাথে সাথে বা আমরা যখন গল্প করতে থাকবো, কথা বলতে থাকবো, তখন আপনারা প্রশ্নগুলো করে ফেলবেন। ঠিক আছে, এবং আমি যখন কিছু জানতে চাবো আপনারা আনসার গুলা দিবেন। 1-2 জন না, চেষ্টা করবেন সবাই মিলে যাতে আনসার গুলা দিতে পারেন। ঠিক আছে, তো ই কমার্স, একজন বললেন যে ইলেকট্রনিক কমার্স, তাই না? তো ইলেকট্রনিক কমার্সটা কি আসলে? ডিজিটাল ইন্টারনেটের মাধ্যমে মার্কেটিং যেটা ব্যবহার করতে হবে এরকম কিছু। মানে অনলাইনে বা ইন্টারনেট ব্যবহার করে যে পণ্য কেনা বেচা করি আমরা সাধারণত এরকম কিছু। ইন্টারনেটের মাধ্যমে যে পণ্য কেনা বেচা হয়, রাইট, গুড পয়েন্ট। আরেকজন বলেছেন ডিজিটাল ডিজিটাল মার্কেটিং, ওয়ান কাইন্ড অফ ডিজিটাল মার্কেটিং। ওয়ান কাইন্ড অফ ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং আর ডিজিটাল মার্কেটিং আসলে ই কমার্সের একটা অংশ, একটা পার্ট। ঠিক আছে, আমরা যখন ই কমার্সটা করতে যাব, তখন আমার যে প্রমোশন পার্টটা আমার হবে, কারণ আমার দোকান যখন থাকবে, আমার নিজস্ব যখন একটা ফিজিক্যাল শপ থাকবে, তো সেই শপ সম্পর্কে তো সেই শপে একটা সাইনবোর্ড থাকবে, আমার কি কি প্রোডাক্ট আছে সেটা শোকেসিং করব, রাস্তা দিয়ে যেসব লোকজন যাবে তারা জানবে। হয়তো আশেপাশের যে বাসাগুলো আছে, অনেক সময় আমরা দেখি মসজিদে মসজিদে লিফলেট দেওয়া হয় যে এখানে একটা নতুন দোকান আসছে, দোকান ওপেন হয়েছে, একটা গ্রসারি শপ হইতে পারে, একটা শোরুম হইতে পারে। তো আমরা যখন ডিজিটালি কিনছি, তখন তো লোকজন আমার এটা সব সম্পর্কে জানে না, কারণ আমার তো সব ভার্চুয়াল শপ, আমার শপের সামনে দিকেও হেঁটে যাচ্ছে না, কোনো লোকালিটি নাই।
এটা ইউএসএ থেকেও কিনতে পারছে, সৌদি আরব থেকেও কিনতে পারছে, ওই ইন্টারনেট থাকলে অ্যান্টার্কটিকার জাহাজে বসেও কিনতে পারবে বাংলাদেশের আমার যে সাইটটা আছে সেখান থেকে। এবং লজিস্টিক কোম্পানি বা কুরিয়ার কোম্পানি সেই প্রোডাক্টটা বাংলাদেশ থেকে কিনে ইউএসএ তেও ডেলিভারি করে দিতে পারবে ইজিলি। কিন্তু ওই ভদ্রলোক বসে আছেন অ্যান্টার্কটিকায়। ঠিক আছে? তো ই কমার্সটা যেটা হলো যে ডিজিটাল মার্কেটিংটা হলো যে এই যে ই কমার্সটা আমি করছি, কমার্স মানে ইলেকট্রনিক কমার্স মানে কি? বাণিজ্য ব্যবসা বা বাণিজ্য। বা ব্যবসা। তো আমি যে এই যে অনলাইনে যে ব্যবসাটা করছি, এটা তো লোকজনকে কাউকে না কাউকে আমার দেখাইতে হবে না? তো এই যে দেখানোর যে প্রসেসটা, সেটাই আসলে ডিজিটাল মার্কেটিং। আমি ভার্চুয়ালি সেল করছি, ভার্চুয়ালি লোকজনকে আমি জানাচ্ছি, আমি আমার উপস্থিতি জানাচ্ছি যে আমি আছি মার্কেটে, আমি এক্সিস্ট করি, আমার নাম অমুক, আমার একটা শপ আছে, ভার্চুয়াল শপ আছে, এই শপে আমি আমার প্রোডাক্টকে শোকেসিং করছি, আপনারা আসেন আমার প্রোডাক্টটা দেখেন। এর মধ্যে কিছু হিট প্রোডাক্ট থাকবে, কিছু ফর এক্সাম্পল আমরা বলতে পারি কিছু ইউনিক প্রোডাক্ট থাকবে, অথবা এই ট্রেন্ডে যদি বলি কিছু ভাইরাল প্রোডাক্ট থাকবে। সেই প্রোডাক্টগুলো দিয়েই কিন্তু আমরা লোকজনকে অ্যাট্রাক্ট করি আমার শপে। আমরা কিন্তু আমাদের শপে যদি 500 প্রোডাক্ট থাকে, আমি কিন্তু 500 প্রোডাক্টের অ্যাডটা দেই না। আমরা কি করি, যে প্রোডাক্টটা এই মুহূর্তে ট্রেন্ডি বা যে প্রোডাক্টটা এই মুহূর্তে সবচেয়ে ভালো অবস্থানে আছে বা সবচেয়ে হাই পারফর্মিং বা খুব ডিমান্ডিং মনে করছি আমি, সেটাই কিন্তু আমরা ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আমরা প্রমোশন করছি লোকজনের কাছে। কাদের কাছে? যারা অনলাইনে অ্যাভেলেবল, যাদের কাছে অনলাইন অ্যাক্সেস আছে, তাই না? ডিজিটাল মার্কেটিংটা কিভাবে করি আমরা? যদিও এটা ডিজিটাল মার্কেটিং এর কোর্স বা ক্লাস নয়, তারপরেও একটু ধারণা দিচ্ছি আপনাদেরকে। ডিজিটাল মার্কেটিং যদি মনে করেন আমরা শুধু উত্তরায়, ঢাকার কথাই ধরি, শুধু উত্তরায় আমরা একটা প্রোডাক্টের প্রমোশন করব, উত্তরার শুধু 12 নম্বর সেক্টরে করব, তাহলে আমি শুধু 12 নম্বর সেক্টরকে সিলেক্ট করে আমি আমার প্রমোশনটা চালাতে পারবো। ধরেন 12 নম্বর শপে আমি ইজি হোম ডেলিভারি করতে পারি, আমার একটা ফুড ক্লাউড কিচেন আছে, আমি কি করব 12 নম্বর আর 13 নম্বর সেক্টরের মধ্যে বা 12, 13, 14 তিনটা সেক্টরের মধ্যে আমি ডেলিভারি করতে পারবো, আমার ইজি অ্যাক্সেস আছে। তাহলে আমি কি করলাম, এই তিনটা সেক্টরের মধ্যে আমি ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আমি আমার প্রমোশন করলাম। সেই প্রমোশনের মাধ্যমে এই তিনটা সেক্টরে যেসব লোকজন আছে তারা আমার প্রোডাক্টটা দেখলো এবং তারা আমার কাছ থেকে কিনলো। তখন কিন্তু বাইরের লোকজন এটা দেখবে না। আমি চাইলে এখানে বসে বসে ধরেন লন্ডনের সিলেট স্ট্রিট নামে একটা জায়গা আছে, সেই সিলেট স্ট্রিটে আমরা প্রমোশন চালাইতে পারি। আমরা এখানে বসে বসে ধরেন নিউ ইয়র্কেও আমরা অ্যাড চালাইতে পারি, কিন্তু শুধু ওই এলাকার মানুষই এটা দেখবে এবং সেই এলাকার মানুষই প্রোডাক্টটা কিনবে। সো ডিজিটাল মার্কেটিং এত অ্যাডভান্স হয়ে গেছে, আমরা যদিও ভার্চুয়াল আমরা সারা ওয়ার্ল্ডেও অ্যাড চালাতে পারি, অথবা আমরা শুধু একটা রাস্তা ধরে আমরা অ্যাডটা চালাতে পারি। ঠিক আছে? সো এটা অনেক বড় একটা সাবজেক্ট ডিজিটাল মার্কেটিং। এটার কোর্সটা সাধারণত 2 বা 3 মাসের হয়, কোথাও কোথাও 4 মাসের কোর্স হয়। হিউজ সময় স্পেন্ড করতে হয়, অনেক নলেজ গ্যাদার করতে হয়, বাট ইটস ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ ই কমার্স। ঠিক আছে? যাক, আমরা ডিজিটাল মার্কেটিং একজন বললেন, তাই ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কয়েক মিনিট কথা বললাম। তো আমরা ই কমার্স নিয়ে কথা বলছিলাম। ই কমার্স হলো অনলাইনে পণ্য কেনা বেচা। একজন পণ্যের কথা বলেছেন, পণ্য ছাড়া কি আর কোনো কিছু কেনা বেচা হয়? পণ্য বা সেবা। সেবা। ডেভিল, আপনার নাম কি? শুভ। শুভ। ডেভিল কেন? ভাল লাগে ওই নামটা আর কি। আচ্ছা, এনিওয়েজ, কি বলে, সেবা, তাই না? এখন কি সেবা আপনি অনলাইনে সেল করতে পারেন বলেন তো? সেবা বলতে আমি অনলাইনে সুবিধা দিতে পারছি, অনলাইনে বেচা কেনার মাধ্যমে আমি সহজ একটা উপায় বের করতে পারছি। মানে যেখানে আমার সময়টা ব্যতীত হইতো, যে এক জায়গায় যে আরেক জায়গায় কেনার জন্য যে সময়টা ব্যতীত হইতো, ওই সময়টা আমি অনলাইনের মাধ্যমে দিয়ে দিচ্ছি, যাতে সময় খুবই কম লাগছে।
না, আসলে এটা হলো ই কমার্সের একটা সুফল। আপনি যেটার কথা বললেন, এটা ই কমার্স ব্যবহার করার একটা সুফল। আমার সময় কম লাগছে, কিন্তু অনলাইনে আমি যেরকম পণ্য বিক্রি করতে পারি, আমি সেবাও বিক্রি করতে পারি। কেউ বলতে পারবেন যে সেবা, এই অনলাইনে যে সেবা বিক্রি বলতে কি বোঝাচ্ছে? স্যার এখানে চিকিৎসা, আবার এই যে টিচিং, যেটা মানে পড়াশোনা যেটা করতেছে, মানে আপনারা যেটা প্রোভাইড করতেছেন। হুম, চিকিৎসা হইতে পারে, যে কোনো ধরনের সার্ভিস হইতে পারে, তারপরে টিচিং হইতে পারে, আপনি যেটা বললেন। আপনার সেবা এক্সওয়াইজেড এর নাম শুনেছেন? একটা কোম্পানি আছে বাংলাদেশে। জি না স্যার। আচ্ছা, যাই হোক, ঢাকায় একটা কোম্পানি আছে, এটার নাম হলো সেবা এক্সওয়াইজেড। ঢাকায় যদি আপনার বাসায় যদি ধরেন পানির কল নষ্ট হয়ে গেছে, পানি পড়ছে, আপনি সেবা এক্সওয়াইজেডে কল করবেন, তারা প্লাম্বার পাঠিয়ে দিবে, মেকানিক আসবে, এসে আপনার ওটা ঠিক করে দিয়ে চলে যাবে। আপনার ঘরে এসি নষ্ট হয়ে গেছে, তো তারা তো কোনো প্রোডাক্ট সেল করছে না, তারা কি করছে, ওই এলাকায় আপনার বাসার পাশে যে মেকানিক আছে তাদের সাথে তাদের কমিউনিকেশন আছে, ওই মেকানিক এসে আপনার বাসায় কাজ করে দিয়ে যাচ্ছে। তো কাজ করে দিয়ে যাচ্ছে, তো ওই সেবা এক্সওয়াইজেড যে কোম্পানিটা আছে, সেবা ডট এক্সওয়াইজেড, তারা কি করছে, তারা আপনাকে একটা সেবা দিচ্ছে। তাদের নামও সেবা, তারা একটা সার্ভিস দিচ্ছে। তারা কি কোনো প্রোডাক্ট সেল করছে আপনার কাছে? না, তারা সার্ভিস সেল করছে। সার্ভিসটা কি? আপনার পানির কলটা নষ্ট হয়ে গেছে, সে এসে ওখানে থ্রেড টেপ দিয়ে এটাকে বন্ধ করে দিল। এসি নষ্ট হয়ে গেছে বা এসি থেকে পানি পড়ছে, সে এসে ক্লিন করে দিয়ে গেল, পানি পড়া বন্ধ হয়ে গেছে। এই যে সার্ভিসটা দিল, এই সার্ভিসের মাধ্যমে সে একটা চার্জ নিবে। তো পণ্য বেচা বা কেনা হইতে হবে। শুধু সেবা যদি আপনি নেন এবং এটার বিনিময়ে যদি আপনি কোনো পয়সা না দেন, কোনো টাকা না দেন, কোনো পেমেন্ট না করেন, তাহলে সেটা কিন্তু বাণিজ্য হয় না, সেটা ব্যবসা হয় না, সেটা হয় চ্যারিটি। বুঝতে পেরেছেন? সেটা হয়ে গেল চ্যারিটি। তাহলে আপনি যখনই কোনো কিছু কিনবেন, যে কোনো কিছু বিক্রি করবেন, তার একটা বিনিময় মূল্য থাকতে হবে। যখন বিনিময় মূল্য থাকবে, তখন সেটা হবে ব্যবসা বা বাণিজ্য বা কমার্স। এই পুরো জিনিসটাকে যখন আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে করব, আমরা কোনো অনলাইন প্ল্যাটফর্মে করব, তখন সেটার নাম হয়ে যাবে ই কমার্স। তাহলে ই কমার্স হলো ডিজিটাল প্ল্যাটফর্মে, নট অনলি ওয়েবসাইট, through social media, so lots of other platforms are there. আমরা অনেকগুলো প্ল্যাটফর্মের মাধ্যমে, আমরা এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা যে পণ্য বা সেবা বিক্রি করব, বুঝেন, কিন্তু পণ্য বা সেবা বিক্রি করতে হবে, কিন্তু তখনই কমার্স হবে। পণ্য বা সেবা বিক্রি করব বা লেনদেন করব, তখনই সেটা হবে ই কমার্স। এখন এই ই কমার্সের সুফল তো একজন বললেন যে সময় বাঁচে। ই কমার্সের আর কি কি সুফল আছে? আমাদের কষ্ট করতে হয় না। কষ্ট করতে হয় না, ঘরে বসে প্রোডাক্ট পাওয়া যায়, তাই না? জি। হুম, ফ্যান্টাস্টিক। সারা এটা দেশে সত্যি। সারা দেশে জি। ডেলিভারি সুবিধা আর কি ওইটা। সারা দেশে হোম ডেলিভারি সুবিধা আছে, আমরা হ্যাঁ। ঘরে বসেই আমরা প্রোডাক্টটা হাতে পেয়ে যাই, তাই না? ঠিক আছে, আর কোনো পয়েন্ট? আমরা 24 ঘন্টাই সেবা নিতে পারি বা পণ্য কিনতে ফ্যান্টাস্টিক। পারি। শুধু 24 ঘন্টা না, 24 ঘন্টা 7 দিন 365 দিন। আমরা যা বলি, যখন বলি, ফজরের নামাজের ঠিক আগে আগে আমি ইয়ে নিতে পারি, আমি সেবা নিতে পারি, রাতে ঘুমানোর আগেও নিতে পারি, ঘুম থেকে উঠেও নিতে পারি। আমি যে কোনো সময়, যখনই আমার মনে পড়ছে, তখনই আমি প্রোডাক্টটা অর্ডার করে ফেলতে পারছি, চ্যাট তাই জিপিটির না? মতো। জি। চ্যাট জিপিটির মতো এক্সাম্পল দেন। সময় যে কোনো জায়গায় এআই এর মাধ্যমে সবকিছু সলভ করতে পারি। এর মাধ্যমে যে কোনো কিছু সার্ভ করতে পারেন। চ্যাট জিপিটি কে টাকা দেন? ওই আছে তো কেনার টাকা। 3000 পেইড টাকা? ভার্সন যেটা, ওইটাতে সাধারণত সেবা বলা যায়। হ্যাঁ, পেইড ভার্সনে সেবা বলা যায়, কিন্তু পেইড ভার্সন তো 1%-এরও নাই, 1% মানুষ ইউজ করে না। বাট যাদের একটু অ্যাডভান্স লেভেলের সেবা প্রয়োজন, তারা মূলত পেইড ভার্সন ব্যবহার করে, বা বিভিন্ন কোম্পানি যেরকম 6th জেনারেশন ব্যবহার করে বা চ্যাট জিপিটির প্রো ভার্সন গুলো ওইগুলো ব্যবহার করে, ওইগুলো সাধারণত সেবা বলা যায়। এক্স্যাক্টলি, এটাও এক ধরনের সেবা দিচ্ছে। সে কি করছে? সে তথ্য বিনিময়, সে তথ্য দিচ্ছে আপনাকে। সে কি দিচ্ছে? সেবা দিচ্ছে, তথ্য দিচ্ছে। আপনি একটা ওয়েবসাইট দিলেন,
আর একটা ফেসবুক পেজ দিলেন মনে করেন একটা কোম্পানির, দিয়ে বললেন যে এই কোম্পানি সম্পর্কে আমাকে বা এই কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে আমাকে একটা ব্রিফ করে দাও। সে কি করবে, সাথে সাথে আপনাকে সেই ওয়েবসাইট গো থ্রু করবে। অথবা যে কোনো একটা প্রোডাক্ট দিলেন, দিয়ে বললেন যে এই প্রোডাক্টের বাংলাদেশে এই প্রোডাক্টের বর্তমান কি অবস্থা আছে, কতজন এই প্রোডাক্টটা সেল করে, কি পরিমাণ সেল হয়, এটার একটা ধারণা আমাকে দাও। তখনই সে কিন্তু এটা দিবে। এবং এটা যখনই আপনি এক্সটেন্সিভ কিছু চাইবেন তখনই সে বলবে পয়সা লাগবে, তখনই বলে দিবে যে আজকের লিমিট আপনার শেষ, তখনই কিন্তু আপনাকে পয়সা দিতে হবে। ঠিক আছে? হ্যাঁ, আপনাদের মাইক্রোফোনটা আমরা অন করে দিয়েছি, কিন্তু আপনারা যখন বাইরে আউটসাইড কথা বলবেন তখন মাইক্রোফোনটা অফ করে দিন প্লিজ। ঠিক আছে? তাহলে বাকিদের ডিস্টার্ব হবে না। এনিওয়েজ, তো আমরা কোথায় ছিলাম? সেবা মানে সুফল, সেবা না সুফলে ছিলাম। এখন বলেন ই কমার্সের আর কি কি সুফল আছে? আরেকটা বলা যায় সেটা আমরা হচ্ছে শুধু আমরা লোকালি না, গ্রাহকদের আমরা রিভিউ দেখতে পারি। সাধারণত বাইরে থেকে একটা পণ্য কিনলে সেটা ভালো হবে কি খারাপ হবে এটা আমরা বাইরে থেকে বুঝতে পারি না। তো অনলাইন থেকে বা ই কমার্স থেকে কিনলে আমরা হচ্ছে রিভিউ দেখে সিদ্ধান্ত নিতে পারি যে প্রোডাক্টটা আসলে ভালো না খারাপ। এটা একটা বলা যায়। ফ্যান্টাস্টিক, আপনি অসাধারণ দুইটা পয়েন্টের কথা বলেছেন। রোকন জি, মাহদি জি, মাহাদি, আব্রাহাম মাহাদি। জি, হ্যাঁ আব্রাহাম মাহদি, আপনার একটা পয়েন্ট বলছিলেন, ওটা একটু বলেন। জি স্যার, আমি বলতেছিলাম যে আমরা যদি ই কমার্স করি সেক্ষেত্রে আমরা শুধু লোকালি অর্থাৎ বাংলাদেশে থেকে আমরা বিজনেসটা পরিচালনা করতেছি, কিন্তু যখন আমরা ই কমার্সটা করতেছি তো সেক্ষেত্রে আমরা কিন্তু এটা ফেসবুক বা অন্যান্য প্ল্যাটফর্ম ব্যবহার করে যখন আমরা অ্যাডস ক্যাম্পেইন করব, এটা কিন্তু পুরো বিশ্বব্যাপীও আমরা এটা প্রচার করতে পারবো ই কমার্সটা। এই যে কনসেপ্ট যেটার কথা বললেন এই মাত্র, এই কনসেপ্টটাকে কি বলে জানেন? না বাংলাদেশের স্যার, প্রোডাক্ট আপনি সারা বিশ্বে দিতে পারছেন, এটাকে কি বলে? গ্লোবাল মার্কেটিং। ড্রপ শিপিং। ড্রপ শিপিং সম্পর্কে কেউ কারো কোনো ধারণা আছে? জি স্যার, বলেন তো। সেটা হলো মানে আপনার পণ্য কিন্তু এটা বিক্রি করতেছি আমি, তাহলে সেক্ষেত্রে মানে আপনার থেকে পণ্য নিয়ে অনলাইনের মাধ্যমে আমি বিক্রি করছি, মানে আপনার আন্ডারে আমি সবকিছু অর্ডার নিচ্ছি, কিন্তু ওখান থেকে সেল হচ্ছে আপনার, এটা মনে হয় ড্রপ শিপিং। আচ্ছা, এটা সম্পর্কে আমি খুব ছোট্ট একটা ব্রিফ দিচ্ছি। আচ্ছা, ড্রপ শিপিং এর আগে প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা কি করেছিলাম? জি জি স্যার, সুফল, ই কমার্সের সুফল। না না, আপনি যে পয়েন্টটা বলেছেন ওটার পরে একটা কোয়েশ্চেন করেছিলাম, যেটার আন্ডারে মানে যেটার আনসারে বলেছিলেন যে ড্রপ শিপিং। প্রশ্নটা কি ছিল? ও জি, আমি বলেছিলাম যে যদি আমরা হ্যাঁ, স্টোর লোকাল টু দিই বা গ্লোবাল, মনে পড়েছে, ইয়েস। ওটা ড্রপ শিপিং নয়, গ্লোবাল। ড্রপ শিপিং অন্য জিনিস, কিন্তু এই কনসেপ্টটাকে বলে লোকাল টু গ্লোবাল। বুঝতে পেরেছেন? এই কনসেপ্টটাকে বলে লোকাল টু গ্লোবাল। আপনি বাংলাদেশের প্রোডাক্ট বাংলাদেশের বাইরে ওয়ার্ল্ডে যখন আপনি যে কোনো জায়গায় বিক্রি করছেন, এই কনসেপ্টটাকে প্রথম নিয়ে আসেন হলো এনআরবি বাজার নামে একটা কোম্পানি 2017 সালে প্রথমে এই লোকাল টু গ্লোবাল কনসেপ্টটা নিয়ে আসে। তারপরে এই কনসেপ্টটা আনে হলো আড়ং, এবং পরবর্তীতে আরো অনেকেই এটা নিয়ে কাজ করছেন। তো 16 সালে বেসিক্যালি তারা ফার্স্ট এটা নিয়ে কাজ করে বাংলাদেশে। আচ্ছা, যেহেতু একটু ব্যাক স্টোরিতে চলে গেলাম, এবার তাহলে আপনারা বলেন ড্রপ শিপিংটা একটু মনে করে দিয়েন। আমি ক্লাস সেশন শেষ করার আগে ড্রপ শিপিং সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিয়ে দিব। এটা যদিও সরাসরি এটার সাথে রিলেভেন্ট না, একটু ডিফারেন্ট ওটা, বাট স্টিল ওটা ই কমার্স, আমি ওটা নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে? যেহেতু আমরা একটু 17 সালে গেলাম, তাহলে আমরা আরেকটু ব্যাকে যাই। আপনাদের মধ্যে কে বলতে পারবেন যে বাংলাদেশে ই কমার্সের প্রথম কবে শুরু হয়েছিল এবং প্রথম কোম্পানিটার নাম কি ই কমার্স? আমি শিওর না, কিন্তু দারাজ হইতে পারে। দারাজ তো বাংলাদেশের কোম্পানি না, দারাজ তো বাইরের কোম্পানি। বলেন তো দারাজের মেইন মালিক কে? alibaba.com। alibaba.com না তো। alibaba.com একটা ওয়েবসাইট যেটার মাধ্যমে আমরা প্রোডাক্ট কিনি। alibaba.com থেকে কেউ প্রোডাক্ট কিনেছেন? না স্যার, তবে আলিবাবা থেকে বা অ্যামাজন থেকে ওই আপনি এর আগে যেটা বললেন যে ড্রপ শিপিং নিজের স্টোরে শপিফাই বা অন্য কোথাও সেল করা যায়। alibaba.com থেকে আপনাদের যদি ইচ্ছা হয় একটা প্রোডাক্ট কিনবেন, আপনারা কিনতে পারবেন না, কারণ alibaba.com শুধু বিজনেস ওনারদের কাছে প্রোডাক্ট সেল করে। আপনারা আলি এক্সপ্রেস থেকে কিনতে পারবেন। আলি এক্সপ্রেস হলো রিটেইল, ঠিক আছে? আর alibaba.comটা হলো বিজনেস টু বিজনেস। এটা নিয়ে আমরা কিছুক্ষণ পরে আলোচনা করব।
ঠিক আছে? alibaba.com-টা হলো বিজনেস টু বিজনেস। সো আলিবাবা না, এটা হলো alibaba.com না, আলিবাবা গ্রুপ। এটা আলিবাবা গ্রুপ কিনেছে 2018 সালে, ঠিক আছে? আচ্ছা, কিন্তু আলিবাবা একটা বাইরের কোম্পানি। বাংলাদেশের প্রথম ই কমার্স কোম্পানির নাম কে বলতে পারবেন? এখনই স্যার, এখনই। এখনই.com এসেছে 2012 সালে। সম্ভবত ক্লিকবিডি, কারণ এটা 2005 সালে আইছিল। ক্লিকবিডি এসেছে 2005 সালে। হ্যাঁ, এটা প্রথম দিকের হইতে পারে। প্রথম স্যার দিকের, কিন্তু প্রথমে প্রথম না। শুরু হয়েছিল 1999 সালের 2000 আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়েছিল কি 2000 সালের 10 জানুয়ারি। স্যার গুগল দেখে বলতেছে। না না, উনি তো ডেভিল চ্যাট জিপিটি, একটু আগে তো উনি চ্যাট জিপিটি বলছিল। রাইট। কপি করতে স্যার, কপিরাইট হয়ে গেছে। সমস্যা নাই, শোনেন, এটাই হলো ডিজিটাল যুগ। আপনাকে যখনই কোনো ইনফরমেশন প্রয়োজন হবে, আপনি সেটা আপনার ফিঙ্গার টিপসে পাবেন। আপনি যখনই খুশি যে কোনো জিনিস আপনি অ্যাভেল করতে পারছেন, ইজন্ট ইট? এটাই তো ডিজিটালের সুবিধা। সো আমরা যেটা ছিলাম যে বাংলাদেশের প্রথম যে কোম্পানিটা ই কমার্স স্টার্ট করেছে তার নাম হলো মুন্সিজি.com। কি নাম ওনার ওই কোম্পানির? মুন্সিজি.com। মুন্সিজি.com। হ্যাঁ, এটা করেছিল 2010 সালে। এবং আমরা যেটা বলি যে এটা সময়ের অনেক আগে, কারণ 2000 সালে বাংলাদেশের ইন্টারনেট পেনিট্রেশন এত কম ছিল, এত অল্প লোকের কাছে ইন্টারনেট ছিল। এবং আমার মনে পড়ে আমরা 98-99 সালে যখন ইন্টারনেট ইউজ করতাম, তখন একটা গান ডাউনলোডে দিয়ে রাত্রেবেলা ঘুমায় যেতাম, সকালবেলা উঠে দেখতাম কোনোদিন গান ডাউনলোড হয়েছে 5 MB একটা গান, অথবা এখনো অল্প একটু বাকি আছে 98-99%, ঠিক আছে? তো মোটামুটি 6-7 ঘন্টা হতো একটা গান ডাউনলোড হতে। ওই সময়ে ই কমার্স, ওটা তো আসলে মানে একটা স্বপ্নেরও বাইরে, কেউ চিন্তাও করতেছে না, কেউ ড্রিমও করতেছে না, এরকম একটা অবস্থায় ওনারা স্টার্ট করেছেন। সো দে ওয়ার এহেড অফ দেয়ার টাইম, তারা তাদের সময়ের চেয়েও অনেক আগে ছিলেন। বাট স্টিল উই থ্যাংক দেম, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা সেই সময় শুরু করেছিলেন বলে পরবর্তীতে আমাদের কিছু চড়াই উতরাই পার হয়ে 2005 সালে ক্লিকবিডি আসে, 6 সালে সেল বাজার আসে, যেটা বাইরের কোম্পানি। তারপরে আস্তে আস্তে অনেক কোম্পানি বাংলাদেশে আসে। 11 সালে আসলো আজকের ডিল, 12 সালে আসলো বই বিক্রি করে কি নাম? রকমারি। রকমারি স্যার। শাবাশ, আপনি কি বই কিনেছেন রকমারি থেকে? ইয়েস স্যার। জি স্যার, কিনেছি। গুড। সবার লাস্ট এই সপ্তাহের মধ্যে কেউ কোনো কিছু অনলাইনে পারচেজ করেছেন? না স্যার, পাওয়ার বই। বইটা কিভাবে পারচেজ করেছেন? একদম ফুল প্রসেসটা বলবেন, শুরু থেকে শেষ পর্যন্ত ফুল প্রসেসটা বলবেন। প্রথমত ওয়েবসাইটে যাওয়া লাগছে, ভিজিট করা লাগছে, তারপরে ইমেল দিয়ে লগ ইন করা লাগছে, তারপরে সেখানে বই এটা খোঁজা লাগছে, তারপরে সিলেক্ট করা লাগছে। সিলেক্ট করার পরে ওখানে কয় পিস নেব না নেব সবকিছু বিস্তারিত দিয়ে তারপর নাম ঠিকানা দেওয়া লাগছে। তারপর ওখান থেকে সাবমিট করে দিলে ওরা ওখান থেকে নোটিফিকেশন পাঠাতে নাম্বারে। মাঝখানে তো কিছু বাদ দিয়ে দিলেন। পেমেন্ট মেথড বলেন তো, কেউ বলেন, কে বলতে পারবেন যে উনি কি কি মিস করেছেন? পেমেন্ট গেটওয়ে সম্পর্কে উনি বলেছেন কোয়ান্টিটি সিলেক্ট করার পরেই নাম ঠিকানা দিয়ে দিয়েছেন। কোয়ান্টিটি সিলেক্ট করার পরে আপনাকে যেটা করতে হবে, আপনাকে অ্যাড টু কার্ট করতে হবে অথবা বাই নাও দিতে হবে, সরাসরি আপনাকে এটা পারচেজ করতে হবে। পারচেজে ক্লিক করার পরে আপনাকে পেমেন্ট গেটওয়ে বা পেমেন্টের যে পেজটা আছে সেই পেজে নিয়ে যাবে। সেখান থেকে আপনি কি করবেন, সেখানে আপনি আপনার ইনফরমেশন দিবেন এবং প্রসিড করবেন বা পারচেজ করবেন। তখন আপনাকে সেখানে ব্যাংকের ইনফরমেশন দিতে হবে। সেই যে ব্যাংকের ইনফরমেশন বলেন বা আপনি বিকাশের ইনফরমেশন বলেন, বিকাশ যে বললাম আমরা, এই বিকাশ বা রকেট বা নগদ, এগুলোকে কি বলে? মোবাইল ব্যাংকিং। মোবাইল ব্যাংকিং তো আমরা একটা সংক্ষেপে নাম দিয়ে দিয়েছি। পেমেন্ট গেটওয়ে না, মোবাইল ব্যাংকিং তো আমরা খুব সহজে বলে ফেলছি। এখন মোবাইল ব্যাংকিং এর মধ্যে ওগুলাও থাকে। মোবাইলের মাধ্যমে যদি আমি ইবিএল স্কাই ব্যাংকিং ইউজ করি, সেটা মোবাইল ব্যাংকিং। এটাকে বলে এমএফএস। না, এটাকে বলে এমএফএস। কেউ নাম শুনেছেন? মোবাইল ব্যাংকিং এটা শর্টকাটে মোবাইল ব্যাংকিং বলি, কিন্তু হলো মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস। মেবি এক্স্যাক্টলি, মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস, এটাকে বলে এমএফএস।
আর এই যে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এমএফএস যে কোম্পানিগুলো আছে, বিকাশ, রকেট, নগদ, তাদের যে পেমেন্ট গুলা, এখন মনে করেন আমার বিকাশের অ্যাকাউন্ট নাই, বা আমার ধরেন আমার মিডল্যান্ড ব্যাংকের একটা কার্ড আছে। এখন যে সেলার আছেন, সেই সেলার বাংলাদেশে যে এই মুহূর্তে চলেন 40-45টা ব্যাংক আছে, এই 40টা ব্যাংকের প্রত্যেকের সাথে তো ওনার এগ্রিমেন্ট করা নাই। প্রত্যেকের আপনার অনলাইন ভার্সন তো ওনার সাথে ওনার এখানে ইন্টিগ্রেশন করা নাই, এপিআই ইন্টিগ্রেশন করা নাই। এখন আপনার কি বলে এটাকে, বিকাশ, নগদ, রকেট যে এমএফএস গুলো আছে, তাদেরও সবার এপিআই ইন্টিগ্রেট করা থাকবে না, সবার সাথে এগ্রিমেন্ট করা সম্ভব নয়। তখন তারা কি করে, তখন তারা এমন একটা কোম্পানি বা প্ল্যাটফর্ম তারা খুঁজে নেন যেটার মাধ্যমে ওনারা যে কোনো ব্যাংকের কার্ড, যে কোনো এমএফএস দিয়ে পেমেন্ট কাস্টমাররা করতে পারে। সেই যে সিস্টেমটা, সেই সিস্টেমকে কি বলে একটু আগে কয়েকজন বলেছেন? স্যার গ্লোবাল না, সম্ভবত প্রীতম মনে হয় বলেছিলেন। মোবাইল ব্যাংকিং, পেমেন্ট গেটওয়ে ওইটা। নো, ইয়েস এক্স্যাক্টলি, পেমেন্ট গেটওয়ে। সো আই ওয়াজ রাইট, প্রীতম বলেছিলেন। সো এটাকে বলে পেমেন্ট গেটওয়ে। পেমেন্ট গেটওয়েটা হলো এটা একটা গেট যেটার মাধ্যমে আমি যে কোনো মাধ্যমে পেমেন্ট করব এবং আপনার যে কোনো একটা মাধ্যমে টাকাটা পেমেন্ট হয়ে যাবে। এখন আপনার সেটা যে কোনো যেখানেই আপনার খুশি টাকা আপনার অ্যাকাউন্ট থাকুক না কেন, ঠিক আছে? তো এই পেমেন্ট যে গেটের মাধ্যমে করা হয়, এটা কম্বাইন্ড সিস্টেম, সেটাকে বলে পেমেন্ট গেটওয়ে। বাংলাদেশে একটা পেমেন্ট গেটওয়ের নাম বলেন কেউ? নগদ, বিকাশ, নগদ, নগদ, জানেন? বিকাশ বাইরের না স্যার? বাংলাদেশের সবচেয়ে নগদ, পুরনো এবং সবচেয়ে রিনোন্ড পেমেন্ট গেটওয়ে কোম্পানির নাম হলো এসএসএল কমার্স। না না, বিকাশ, নগদ তো এমএফএস, এটা তো পেমেন্ট গেটওয়ে না, এটা তো এমএফএস। পেমেন্ট গেটওয়ে হলো এসএসএল কমার্স, ঠিক আছে? তারপরে আছে আরো আছে হলো পোর্ট ওয়ালেট, পোর্টোনিক্স আছে, সূর্যমুখী, তারপরে আরো আরো অনেকগুলাই আছে এখন। তো স্যার এই এগুলা পেমেন্ট তো সাধারণত কোন কোন জায়গায় স্যার ব্যবহৃত হয় স্যার এগুলা? সরি, স্যার এগুলা কোন কোন জায়গায় ইউজ হয় স্যার? এই পেমেন্ট গেটওয়ে গুলো সব অনলাইন পেমেন্টের ক্ষেত্রে ইউজ হয়। পেমেন্ট গেটওয়ে ছাড়া আমরা পেমেন্ট করতে পারি না। আমরা যদি ধরেন শুধু নগদের সাথে আমার এগ্রিমেন্ট থাকে, তাহলে নগদের পেমেন্ট গেটওয়েটা, নগদের পেমেন্ট প্রসেসটা আমি ইউজ করব, কিন্তু সেখানে আমি বিকাশ ইউজ করতে পারবো না। আমি যদি ইস্টার্ন ব্যাংকেরটা ইউজ করি বা সিটি ব্যাংকেরটা ইউজ করি, তাহলে শুধু সেই ব্যাংকেরটাই আমরা ইউজ করতে পারবো, অন্য কারো ব্যাংকের কার্ড আমরা ইউজ করতে পারবো না। কিন্তু আমরা যদি পেমেন্ট গেটওয়ে একটা কোম্পানির পেমেন্ট গেটওয়ে ইউজ করি, যেমন এসএসএল কমার্স, ফেসের কার্ড তারা অ্যাকসেপ্ট করবে এবং আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকে তারা টাকা ট্রান্সফার করে দিবে। বিনিময়ে 1.5 থেকে 3.5 পর্যন্ত আপনার সাথে নেগোসিয়েশনের মাধ্যমে তারা একটা চার্জ কেটে নিবে। প্রতি 100 টাকায় 1.5 টাকা থেকে 3.5 টাকার মধ্যে একটা চার্জ তারা কেটে নেয়, যে আপনাকে একটা সার্ভিস দিল তারা, ঠিক আছে? এখন এই যে পেমেন্ট গেটওয়ে হলো ই কমার্সের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট সেগমেন্ট, একটা ইম্পর্টেন্ট পার্ট পেমেন্ট গেটওয়ে। কিন্তু আমাদের দেশে কি হয়, আমাদের দেশে পেমেন্ট গেটওয়ে, আপনি যখন অনলাইনে বলছেন ই কমার্স, তাহলে আপনাকে পেমেন্টটাও অনলাইনেই হইতে হবে। আমার কথা বুঝতে পেরেছেন? এই পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আপনাকে পেমেন্টটা অনলাইনে হইতে হবে। কিন্তু আমাদের দেশে কি হয়, পৃথিবীতে একমাত্র আমাদের দেশেই 90% বেশি পারচেজ ক্যাশ অন ডেলিভারিতে হয়, তাই না? এই ক্যাশ অন ডেলিভারি যে হয়, বাংলাদেশে প্রথম কে নিয়ে আসছে জানেন? কোন কোম্পানি? না স্যার। গ্যাস নাম বলি আপনার, নাম বলবো না, আমি সালটা বলি। একটু আগে আমি এই সালে এই কোম্পানির নাম বলেছিলাম, 2012 সালে এই কোম্পানিটা প্রতিষ্ঠিত হয়েছে। আমি কিছুক্ষণ আগে 4-5টা কোম্পানির নাম বলেছেন, তার মধ্যে এটা বলেছিলাম। বলেন। দারাজ। নো, দারাজ আসে 2014 সালে। আলি এক্সপ্রেস। আলি এক্সপ্রেস, আলিবাবা না, ওটা তো চাইনিজ কোম্পানি, ওদের তো বাংলাদেশে অপারেশনই নাই। এখনই ডটকম নাকি? আপনারা, আমি 5-6টা নাম বলেছি, আপনারা 5জন 5টা নাম বললেই তো হয়ে যায়। রকমারি.com। ও, বুঝতে পেরেছেন? এই ক্যাশ অন ডেলিভারি সিস্টেমটা রকমারি.com ইন্ট্রোডিউস করে একদম ম্যাসিভ ভাবে সবার সামনে নিয়ে আসেন। তো এই যে ই কমার্সের
একটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হলো পেমেন্ট। আপনি যখন কোনো সার্ভিস নিচ্ছেন বা প্রোডাক্ট কিনছেন তার পেমেন্টটা আপনাকে করতে হবে। সো যেহেতু এটা ডিজিটাল কমার্স, পণ্যটা আপনি অর্ডার করছেন ডিজিটালি, পেমেন্টও আপনাকে করতে হবে ডিজিটালি। কিন্তু আমাদের দেশে আমরা করি কি, আমরা ক্যাশ অন ডেলিভারিতে নেই। তাহলে ই কমার্সের একটা মানে ইম্পর্টেন্ট পার্ট আমরা মিস করে যাই, আমরা এখানে এটাতে অভ্যস্ত নই। এখন কেন ক্যাশ অন ডেলিভারিটা আমরা নেই বেশি বলেন তো, বা ক্যাশ অন কারণ ডেলিভারি লোকজন আমাদের ট্রাস্ট কেন? ইস্যু থাকে যে দিবে কি দিবে না, আগে পেমেন্ট করে দিলে জি স্যার। ট্রাস্ট ইস্যু থাকে, স্ক্যাম আর যদি হয়েছে, জি স্যার। স্ক্যাম হতে পারে, আর এই ব্যবস্থা কম বাংলাদেশ। আচ্ছা, প্রোডাক্ট আর চেক করে দেখে নেওয়া যায়। প্রোডাক্ট চেক করে দেখে নেওয়া যায়। আসলে স্ক্যামের চেয়েও আমরা বা যে কোনো কিছু চেয়ে আমরা সবার আগে যেটা চিন্তা করি যে যে প্রোডাক্টটা আমরা অর্ডার করেছি, যে জামাটা আমি অর্ডার করেছি, সেটার যদি আমি অ্যাডভান্স পেমেন্ট করে থাকি, তাহলে আমার কাছে ধরেন আমি ফর এক্সাম্পল আমি একটা অলিভ কালারের গেঞ্জি আমি টি শার্ট আমি অর্ডার করলাম, কিন্তু আমার কাছে মেরুন কালারের চলে আসছে। আর আমি যদি অ্যাডভান্স পেমেন্ট করে থাকি, তাহলে আমার মধ্যে তখন একটা ভয় কাজ করবে, বা ওই যে ট্রাস্ট ইস্যুও তখন চলে আসে, যে হয়তো কাস্টমার বা সেলার হয়তো এটা ফেরত নাও নিতে পারে, তারপরে তাকে আবার পাঠাইতে হবে, সে আবার আমাকে পাঠাবে। ইটস এ লং প্রসেস। সো আমাদের দেশে মিসম্যানেজমেন্টের কারণে আমি ট্রাস্ট ইস্যুতে কেউ লোকজন অনেকেই আছে যে খারাপ প্রোডাক্ট পাঠিয়ে দিচ্ছে, নষ্ট প্রোডাক্ট পাঠিয়ে দিচ্ছে, বা এই ধরনের পয়েন্টেই গেলাম না। আমি বললাম যে সবাই ভালো ব্যবসায়ী ধরেই আমি চিন্তা করলাম যে অনেক ধরনের মিসম্যানেজমেন্ট আছে। আমরা খামখেয়ালি করে অনেক সময় প্রোডাক্ট ভালো চেক না করে অন্য কালার পাঠিয়ে দিতে পারি, ভুল সাইজের পাঠিয়ে দিতে পারি। এইসব হ্যাসল থেকে বাঁচার জন্য লোকজন কি করে, ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার দেয়। ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট হাতে নিয়ে চেক করে গায়ে দিয়ে সাইজ দেখে তারপরে পেমেন্ট করে। বাট এটা ই কমার্সের প্রসেস নয়, এটা টোটালি ই কমার্স বহির্ভূত একটা পয়েন্ট। আমরা ক্যাশ অন ডেলিভারি, কিন্তু এটাকে আমরা ই কমার্সের একটা পার্ট বানিয়ে ফেলেছি। এখন ই কমার্সের লেনদেনটাও ভাবে হইতে হবে, মানে ইলেকট্রনিক পেমেন্ট হইতে হবে। যাক, আমরা জি স্যার ক্রেডিট এবং এই যে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড আর স্যার বিভিন্ন ধরনের আধার কার্ড যে ব্যবহৃত হয় স্যার, যে বিভিন্ন ধরনের অনলাইন পেমেন্টের ক্ষেত্রে স্যার, এগুলো স্যার মূলত কোন কারণে কোন জায়গায় স্যার ব্যবহৃত হয়? ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বুঝলাম, বাংলাদেশে আধার কার্ড ব্যবহৃত হয় বলে তো আমার জানা নেই। ও স্যার, তাহলে মনে হয় আমি ভুল বলছি স্যার। আচ্ছা আচ্ছা, আধার কার্ড অন্য জিনিস যেটা আমাদের পাশের দেশে ব্যবহৃত হয়। সো আমাদের এই আধার কার্ডের মতো বলেন আরেকটা জিনিস আছে যেটা চায়না ইউজ হয়, উইচ্যাট। তাদের সবকিছু হলো ওই একটা উইচ্যাটের মাধ্যমে। তাদের সোশ্যাল মিডিয়া উইচ্যাটে, সেখানে ফেসবুক চলে না, হোয়াটসঅ্যাপ চলে না। আমি লাস্ট উইকে চায়নায় ছিলাম, সেখানে ফেসবুক চলে না, হোয়াটসঅ্যাপ চলে না, কিচ্ছু চলে না। তাদের উইচ্যাট, উইচ্যাটের মাধ্যমে তারা পেমেন্ট করে, উইচ্যাটের মাধ্যমে তারা তাদের সোশ্যাল মিডিয়া, তাদের সবকিছু। এবং সেখানে ক্যাশ, দোকানে ক্যাশ দিতে চাইলে ক্যাশ নিতে চায় না। কি বলে তখন, তারা বলে যে হয় আলিপে অথবা উইচ্যাট পে। এবং সবচেয়ে বড় জিনিস হলো তারা ইংরেজি বোঝে না। তাদের 90% বেশি মানুষ ইংরেজি বোঝে না। আচ্ছা, যাক, তো যেটা বলছিলাম, আচ্ছা আমরা তাহলে একটু স্লাইডে যাই। অনেকক্ষণ তো গল্প করলাম, আধা ঘন্টা। এখন দেখি স্লাইডে কি আছে। আমরা কি স্লাইডে পড়াচ্ছি নাকি স্লাইডের থেকে বাইরে চলে যাচ্ছি? সব পূরণ করার পর কি? আচ্ছা, এনিওয়েজ, আমার পরিচয়টা দেওয়া হয়নি আপনাদেরকে। আমার নাম সৈয়দ সোয়াত ইমাম। আমার একটা লজিস্টিক কোম্পানি আছে, আমরা ঢাকা সহ 12টা জেলায় অপারেট করছি এখন, এক্সপ্রেস ইন টাউন লিমিটেড নামে। আমার একটা আইটি কোম্পানি আছে এক্সআইটি নামে, এবং সেই আইটি কোম্পানির প্রোডাক্ট হিসেবে আমাদের ই কমার্স আছে 2টা। কিন্তু ই কমার্সের আমাদের যেটা আছে সেটা নিশ প্রোডাক্ট নিয়ে কাজ করছি। আপনাদের কেউ বলতে পারবেন যে নিশ প্রোডাক্ট বা নিশ মার্কেট বলতে কি বোঝায়? নিশ মানে তো ক্যাটাগরি বোঝায়। ক্যাটাগরি বা কোনো একটা নির্দিষ্ট পণ্য নিয়ে কাজ করা। কি পণ্য? কোন একটা নির্দিষ্ট পণ্য নিয়ে কাজ করা। যে কোনো একটা নির্দিষ্ট ক্যাটাগরির পণ্য অথবা একটা পণ্য নিয়ে কাজ করা, একটা নির্দিষ্ট পণ্য নিয়ে কাজ করা। যেমন আমরা রকমারির কথা বলছিলাম, রকমারি শুধু বই নিয়ে কাজ করে। তাহলে রকমারির নিশ প্রোডাক্টটা কি, নিশ মার্কেটটা কি? বুক মার্কেট। সেটা হলো তার নিশ মার্কেট। তার টার্গেট অডিয়েন্স কারা? যারা বই পড়ে তারা। ঠিক আছে, আমরা চাল ডালের কথা যদি বলি, তারা গ্রসারি নিয়ে কাজ করে, তাই না? তো এই চাল ডালের লোগোটা কেউ খেয়াল করেছেন? চাল ডাল থেকে কেউ প্রোডাক্ট কিনেছেন রিসেন্টলি বা কখনো কিনেছেন?
জি স্যার। আচ্ছা, চাল ডালের লগতে দেখবেন এটা। জি স্যার আচ্ছা, কি করেছি। কিনেছেন? ডিম আকারে ডিম। ডিম আকারে। চাল ডালের লগতে একটা ডিম আছে। কেন? কারণ তারা ডিম স্পেশালিস্ট। সরি, জোকস অ্যাপার্ট। তাদের সব সময় সারা বছরই বাংলাদেশের সবচেয়ে কম রেটে ডিম চাল ডাল থেকে পাওয়া যায়। মার্কেটের চেয়ে তারা কম রেটে দেয় এবং তাদের একটা সিম্বলিক বা আইকনিক প্রোডাক্ট হলো ডিম। ঠিক আছে, ইভেলি বাংলাদেশের প্রথম তাদের ব্যবসা শুরু করে, মানে বাংলাদেশে প্রথম না, তাদের ব্যবসা প্রথম শুরু করে হলো ডাইপার দিয়ে। বুঝতে পেরেছেন? তো তাদের স্পেসিফিক বা নিশ প্রোডাক্ট ছিল, নিশ মার্কেট ছিল হলো বেবি মার্কেট, বাচ্চাদের প্রোডাক্ট। ঠিক আছে, তো আমি আমার এই এক্সাইটের আন্ডারে দুইটা ই কমার্স আছে নিশ প্রোডাক্ট নিয়ে কাজ করছি। একটা হলো গ্যাজেট, যেটার নাম হলো এক্সাইটি বাজার, আর এটা হলো ভালো পণ্য, যেটা হলো বাচ্চাদের এডুকেশনাল টয় নিয়ে কাজ করছি বা এসেনশিয়াল প্রোডাক্টস নিয়ে কাজ করছি। সেই সাথে আমি কাজ করছি গ্রিনওয়ে রিনিউয়েবল এনার্জি লিমিটেড নামে আমার একটা রিনিউয়েবল এনার্জি নামে একটা বায়োগ্যাস প্রকল্প আছে, যেটা আন্ডারে আমাদের সারা দেশে আলহামদুলিল্লাহ 4000 প্রজেক্ট এখন রানিং। 19টা জেলায় আমাদের অপারেশন রান করছি এখন। এটা আপনার ন্যাচারাল গ্যাসের বাংলাদেশে একটা সময় তো শেষ হয়ে যাবে এবং ন্যাচারাল গ্যাস রান্নার জন্য এখন সারা দেশে সরকার দিচ্ছেন না গত প্রায় 3-4 বছর ধরে। তো ঢাকার বাইরে বা গ্রামাঞ্চলের লোকজনের তো কাঠকয়লা দিয়ে রান্না করতে অনেক কষ্ট হয়, সো অনেক ধরনের প্রবলেম আছে। সো সেইখানে আমরা ধরেন কি বলে এটাকে, ওয়েস্ট, যেটা আপনার গরুর গোবর বা মুরগির খামারিদের কাছ থেকে আমরা ওয়েস্ট গুলা কালেক্ট করে আমরা এই বায়োগ্যাস তৈরি করেন স্যার, বায়োগ্যাস না? জি বায়োগ্যাস প্রজেক্ট কাজ করছি। এনিওয়েজ, তার আগে আমি কাজ করেছি বিক্রয়.com এ, এখানেই.com এ, যেটা আগে সেলবাজার নাম ছিল। আমি কাজ করেছি হুয়াওয়ে, আমরা যে হ্যান্ডসেট কোম্পানি, মোবাইল কোম্পানি আছে সেই হুয়াওয়েতে। স্যার এটা তো ব্র্যান্ড হয়ে গেছে স্যার। সি বুঝিনি স্যার এই কোম্পানি স্যার ব্র্যান্ড হয়ে গেছে স্যার। ব্র্যান্ড? এটা স্যার যে আমেরিকার নিষেধাজ্ঞা আছে তার জন্য স্যার মোবাইল স্যার বিক্রি হয় না। কি বিক্রি হয় না? হুয়াওয়ে? জি স্যার। না, হুয়াওয়ে এখন বিক্রি ভাই হয়। সম্ভবত ব্র্যান্ড ক্রাফটেড বুঝাইতে চাইছেন। সরি, আমি কথা বুঝতে পারছি না, আবার বলুন প্লিজ। ভাই সম্ভবত ওই যে দেউলিয়া ইংলিশ আর কি, ব্যাংক ক্রাফটেড বুঝাইতে চাইছেন। ব্যাংকরাপ্টেড? কে ব্যাংকরাপ্টেড? কোন কোম্পানি? না ওই ভাই বুঝাইতে চেয়েছেন আর কি। না ওটাই উনি কি বলছেন যে কোন কোম্পানির কথা বলছেন ব্যাংকরাপ্টেড হয়েছে? হুয়াওয়ে মনে হয়, হুয়াওয়ে। জি স্যার, হুয়াই। হুয়াই ব্যাংকরাপ্টেড হবে কেন? হুয়াই হলো ইউরোপে। ভাই আমি ক্লিয়ার করব কনফিউশনটা। হ্যাঁ বলেন তো একটু প্লিজ, আমি বুঝতে পারিনি। উনি আসলে ব্যান্ড বলেছেন, BANNED। তো হুয়াওয়ে ব্যান্ড না, তারা হচ্ছে তাদের অপারেটিং সিস্টেমটা চেঞ্জ করেছিল এন্ড এই কারণে কিছু স্পেসিফিক কান্ট্রিতে তাদের সার্ভিসটা হয়তো আপাতত অফ আছে, কিন্তু বাংলাদেশে এখন রানিং হুয়াওয়ে। বাংলাদেশ না, এখন ইউরোপে ওটা রানিং, এটা চলছে এখন আবার। ঠিক আছে, যে গুগলের সার্ভিস তাদের নিজস্ব অপারেটিং সিস্টেম নিয়ে আসছে। যাই হোক, এটা পুরো ডিফারেন্ট একটা টপিক। এটা চলছে এবং যখন এটা ব্যান করা হয় তখন ইউরোপে নাম্বার 1 হ্যান্ডসেট সেলিং কোম্পানি ছিল হুয়াই। আমরা এটাকে হুয়াই বা হাওয়াই বলি, কিন্তু অ্যাকচুয়াল উচ্চারণটা হলো হুয়াওয়ে। ঠিক আছে, এটা হলো হুয়াওয়ে। তো এনিওয়েজ, 12 বছর জব করেছি আর 4 বছর ধরে এন্টারপ্রেনার হিসেবে বা উদ্যোক্তা হিসেবে কাজ করছি। এটা হলো আমার একটা ছোট্ট পরিচয়। আসেন আমরা যেগুলো আলোচনা করলাম সেগুলো একটু সামারি করি এবং কি কি মিস করেছি আমরা একটু দেখে যাই। ই কমার্স কি? ই কমার্স হলো ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পণ্য বা সেবার কেনাবেচা। এটি ব্যবসা পরিচালনার একটি আধুনিক পদ্ধতি, এটি অনলাইন মার্কেট প্লেস, মোবাইল অ্যাপ, ওয়েবসাইট ইত্যাদির মাধ্যমে পরিচালিত হয়। ই কমার্সের ইতিহাস: 1960-এর দশকে প্রথম অনলাইন ট্রানজ্যাকশন শুরু হয়। 1995 সালে আসে অ্যামাজন ও ইবে, যারা অনলাইন ব্যবসা শুরু করে। 2000-এর পর থেকে ইন্টারনেট ব্যবহারের বিস্তারে ই কমার্স দ্রুত বৃদ্ধি পায়। বর্তমানে আলিবাবা, দারাজ, ইবেলিটা বলা উচিত না, ইবেলিটা বন্ধ হয়ে গেছে, পিকাবো ইত্যাদি জনপ্রিয় প্ল্যাটফর্ম। ঠিক আছে, এখন পর্যন্ত এই যে 3টা বা 4টা স্লাইড যেটা দেখলাম, এই পর্যন্ত আপনাদের কোনো প্রশ্ন আছে? না স্যার। তাহলে আসেন বাংলাদেশে ই কমার্সের বিকাশটা দেখি।
আমরা আলোচনা করেছি অলরেডি বাংলাদেশের প্রথম ই কমার্সটা কবে এসেছে, কবে শুরু হয়েছে। তারপরে 2000 সাল, 2005 সাল, 2006 সাল, তারপরে 2010-এর পর থেকে আস্তে আস্তে সেটা বাড়তে থাকে। 11 সালে কোন কোম্পানি আসছে, 12 সালে রকমারি আসছে, 13 সালে বিক্রয়.কম আসছে, 14 সালে দারাজ আসছে। গ্র্যাজুয়ালি বড় বড় কোম্পানিগুলা 2010 সালের পর থেকে বাংলাদেশে আত্মপ্রকাশ করেছে এবং বিদেশি কোম্পানিগুলো 2010 সালের পর থেকে বাংলাদেশে আসা শুরু করেছে। কোভিড এর পরে এটা ড্রাস্টিক ভাবে বেড়েছে। কোভিড এর আগে এবং কোভিড এর পরবর্তী সময়তে যদি আমরা বলি, একটা রাফলি নাম্বার হলো ধরেন কোভিড এর পর থেকে নিয়ে গত 21, 22, 23, 24, 25 এই সময়টাতে প্রায় 20 লক্ষেরও বেশি ই কমার্স বা এফ কমার্স বাংলাদেশে কি হয়েছে, লঞ্চ করা হয়েছে নাকি? লঞ্চ করা হয়েছে। সমবেগে আগাইছে উপরের দিক। আপনাদের কোনো ধারণা আছে যে এই 15-20 লাখ উদ্যোক্তা যারা ব্যবসা শুরু করেছেন তাদের বর্তমান অবস্থান কি? বিরাট স্যার, বিরাট মিলনিয়ার, সবাই মিলেনিয়ার। তাদের মধ্যে থেকে 70 to 80% ব্যবসায়ী এখন ব্যবসা করছেন না, বা তারা ব্যবসা ড্রপ করে দিয়েছেন, ব্যবসা করতে পারেননি। আপনারা বলতে পারবেন এটার একটা বড় রিজন কি, মানে কেন করতে পারেননি বা কি সমস্যা হয়েছিল? পর্যাপ্ত জ্ঞান ছিল না মনে হয়, বা অভিজ্ঞতা ছিল না, অথবা স্যার অথবা ইনভেস্টমেন্ট ভালো করতে পারে নাই, টার্গেটেড কাস্টমার পাইনি, মানে টার্গেট করতে পারিনি আর কি, ডিজিটাল মার্কেটিং ভালো করে করতে পারিনি। অনেকগুলা কোম্পানি মূলত মানুষের টাকা নিয়ে আত্মসাৎ করেছে, তো সেই জন্য মানুষের বিশ্বাসযোগ্যতা আমার মনে হয় না অবদান কারণে। আচ্ছা, অভিজ্ঞতার কথা কে বলেছিলেন? আমি বলছিলেন। জি স্যার। তিনজনের মাইক একসাথে নড়ছে তো আমি বুঝতে পারিনি কে। সীমা সাহা, ওকে, সীমা সাহা বলেছিলেন। সীমা সাহা, আপনি বলেছিলেন যে অভিজ্ঞতার কথা আসলেই সঠিক। আমাদের দেশের ই কমার্স ব্যবসায়ীদের যে ট্রেন্ডটা, শুধু আমি যেখানে আমার অফিস, শুধু আমার অফিসের 1 কিলোমিটার রেডিয়াসের মধ্যে না হলেও মানে 3 থেকে 4 হাজার ই কমার্স ব্যবসায়ী আছেন শুধু আমার আশেপাশে 1 কিলোমিটারের মধ্যে, আরো বেশি। এরা ম্যাক্সিমাম ই কমার্স ব্যবসায়ীরা বাংলাদেশে ই কমার্সটা শুরু করেন। এরা ভাবেন যে ব্যবসা করাটা খুব ইজি, আমরা যে জায়গাতে প্রোডাক্ট কিনে নিয়ে আসবো, আমি অনলাইনে বুস্ট করব আর প্রোডাক্টটা সেল হয়ে যাবে, আমি প্রফিট করে ফেলবো হাজার হাজার টাকা। তো তারা একটা সীমিত সংখ্যক বা সীমিত একটা অ্যামাউন্ট নিয়ে তারা ব্যবসা শুরু করেন, এবং তার পরবর্তী কি হয়, মানে প্রপার নলেজের অভাবে বা অভিজ্ঞতার অভাবে তারা ব্যবসাটা বন্ধ করতে বাধ্য হন। এখানে সমস্যাটা কোথায় হয় জানেন? আমরা প্রোডাক্ট প্রপার রিসার্চ না করে আমরা প্রোডাক্ট লঞ্চ করি বা সেই প্রোডাক্ট নিয়ে আমরা কাজ স্টার্ট করি। আমরা কি করি যে আমি দেখি যে আমার পাশের আমার এক বন্ধু ভাই, আমার পরিচিত একজন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, কাজ করে উনি গত মাসে 50,000 টাকা ইনকাম করেছেন, অথবা উনি 1 বছর ধরে কাজ করে একটা গাড়ি কিনে ফেলেছেন। তখন আমরা কি করি, ওই প্রোডাক্টটা নিয়ে ঝাঁপাই পড়ি। ওই প্রোডাক্ট সম্পর্কে আমার কোনো ধারণা থাক বা না থাক, আমি বুঝি বা না বুঝি, আমি এটা কোথা থেকে কিনেছে সেটা জানি বা না জানি, ডাজন্ট ম্যাটার, আমরা কি করি, সেই প্রোডাক্ট নিয়ে আমরা ঝাঁপাই পড়ি। একজন কাপড়ের ব্যবসা করছে, আমরাও কাপড়ের ব্যবসা করব। বাংলাদেশে আরেকটা কনসেপ্ট হলো, কোনো ফিমেল ব্যবসায়ী মানেই সে কাপড়ের ব্যবসা করবে। কেন? ওনারা কি গ্যাজেট নিয়ে কাজ করতে পারে না? আবার কোনো মেল ব্যবসায়ী মানে সে গ্যাজেট নিয়ে কাজ করবে। কেন ভাই? উনি কি আপনার সালোয়ার কামিজ শাড়ি নিয়ে কাজ করতে পারেন না? ঠিক আছে, সো আমরা একদম শুরুতে একটা আইডেন্টিটি ক্রিয়েট করে ফেলি যে উনি এটা সেল করবেন, এরকম হলে এটা সেল হবে। এটা আসলে উচিত নয়। আর যেটা হয় যে আমরা প্রোডাক্ট অনেক ফিমেল উদ্যোক্তার ক্ষেত্রে আমরা যে প্রবলেমটা দেখেছি, আমি সারা দেশে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আমি ট্রেনিং করাই, তো আমি যে জিনিসটা দেখেছি সেটা হলো যে তারা প্রপার সোর্সিং করতে পারেন না। প্রোডাক্ট সোর্সিং যে কোনো ব্যবসার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। প্রোডাক্ট সোর্সিং মানে হলো আমি কোথা থেকে কিনছি সেই জায়গাটা। আমি যদি সরাসরি
ধরেন আমার এলাকায় আমার পাশে বাসার পাশে যে দোকানটা আছে, কাপড়ের দোকানটা আছে, সেইখান থেকে আমি একটা প্রোডাক্ট কিনে যদি আমি অনলাইনে সেল করতে যাই, তাহলে আমার মার্জিন থাকবে না, ইভেন আমার লস হইতে পারে। আমি কি করলাম, সেই লোকের সাথে কথা বললাম বা গল্প করলাম বা যে কোনো ভাবেই আমি জানতে পারলাম যে উনি কার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আসে। আমি সেই হোলসেলারের কাছ থেকে যদি প্রোডাক্ট নিয়ে আসি, তাহলে আমি ওই আমার বাসার পাশে যে দোকান নিয়ে আছেন উনার দামে আমি প্রোডাক্টটা সেল করতে পারবো। আমি যদি ওনার কাছ থেকে কিনে আনতাম তাহলে ওনার চেয়ে হাই দামে সেল করতে হতো। আচ্ছা, আমি যদি আরেকটু টাইম স্পেন্ড করি, আরেকটু রিসার্চ করি, তাহলে আমি সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিয়ে আসতে পারবো। তখন আমি কি করতে পারবো, আমার আশেপাশে যারা আছেন, যারা এটা নিয়ে ব্যবসা করছেন, তাদের চেয়ে বেটার প্রাইসে আমি প্রোডাক্টটা অফার করতে পারবো, অথবা আমার প্রফিট মার্জিনটা বেশি হবে। এক্ষেত্রে যদি কারো কখন আপনাদের ব্যবসা করার ইচ্ছা থাকে, আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, ব্যবসায়ীদের ক্ষেত্রে আমরা যেটা করি না বুঝে, একজন একটা প্রোডাক্ট 1000 টাকা দিয়ে সেল করছেন, আমরা সেই প্রোডাক্টটা দেখা যায় যে প্রাইস ডাম্প করে দিই, আমরা 900 টাকা দিয়ে সেল শুরু করি। ভাবি যে 900 টাকা দিয়ে সেল দিলে আমার কাছে সবাই আমার কাছ থেকে কিনে ফেলবেন, ঝাপায় কিনবে আমার কাছে। এটা হয় না আসলে। আমরা কি করছি, সেই প্রোডাক্টের মার্কেটটা নষ্ট করে দিচ্ছি। সেই যে 1000 টাকা দিয়ে যে সেলার প্রোডাক্টটা সেল করছেন, উনি হয়তো 1 বছর ধরে এই মার্কেটটা তৈরি করেছেন, এই প্রোডাক্টের ডিমান্ড তৈরি করেছেন, একদম ইউনিক প্রোডাক্ট ছিল, কেউ প্রথম দিকে কিনতো না, উনি সেটা ভালো ভালো ভিডিও তৈরি করেছেন। আমরা কি করি, নিজে কোনো ভিডিও তৈরি না করে অন্যের ভিডিও নিয়ে ওনাদের চেয়ে কম প্রাইসে প্রোডাক্টটা সেল করার ট্রাই করি। ওই ভদ্রলোকের অফিস আছে, 10 জন স্টাফ আছে, তার অনেক খরচ আছে, যার কারণে 1000 টাকা দিয়ে সেল করতে হয়। 1000 টাকা দিয়ে সেল করার পরে উনি 50 টাকা প্রফিট রাখতে পারেন, ঠিক আছে। কিন্তু আমি বাসায় বসে সেল করছি, উনার ভিডিওটাই নিয়েছি, উনাকে না বলে, উনার ধরেন উনি যে হোলসেলার থেকে প্রোডাক্ট নেয় সেখান থেকে আমি নিয়ে আসছি, এসে কি করছি, আমি সেটা 700 টাকা দিয়ে ছেড়ে দিলাম বা 800 টাকা দিয়ে ছেড়ে দিলাম। তখন কি হবে, উনি কাস্টমার হারাবে, এবং আমার প্রোডাক্টের বা আমার পেজের ভালো রিভিউ না থাকার কারণে বা আমার সিস্টেম ভালো না থাকার কারণে অথবা আমার পুঁজি কম থাকার কারণে যেটা হবে যে আমি অল্প কয়েকটা প্রোডাক্ট সেল করার পরে আমি কিন্তু অফ হয়ে যাচ্ছি, কিন্তু ওই প্রোডাক্টের পুরো মার্কেটটা কিন্তু নষ্ট করে দিয়েছি আমি। ওই ভদ্রলোক 1 বছরে পরিশ্রম করে যে মার্কেটটা তৈরি করেছেন, আমাদের উচিত সেই 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 মার্কেটটাকে বা সেই প্রোডাক্টের যে লাইফ স্প্যান আছে, সেই প্রোডাক্টের যদি লাইফ স্প্যান থাকে সেটাকে ধরে রাখা, সেই মার্কেটটা নষ্ট না করা। তখন কি হয় জানেন, কেন এরা ঝরে যায় এই উদ্যোক্তারা? সেই বড় ব্যবসায়ী কি করবে, সেই বড় ব্যবসায়ী এটার প্রাইস নিয়ে আসবে 500 টাকায়। আপনি 1 লক্ষ টাকা দিয়ে ব্যবসায় নামছেন, ও 1 কোটি টাকা দিয়ে ব্যবসা করছে, তখন আপনি কি করবেন? তখন আপনার 1 লাখ টাকার প্রোডাক্ট আপনাকে পড়তে হবে, না হলে আপনার বান্ধবীকে দিবেন, না হলে আপনার পরিবার পরিজনকে ঈদের সময় বিলাই দিবেন, কারণ আপনি এটা সেল করতে পারবেন না। ওই বড় ব্যবসায়ী যদি চায়, ছোট ব্যবসায়ী 100 জনকে ব্যবসা বন্ধ করে দিতে পারবে। আমার পয়েন্টটা বুঝতে পেরেছেন? উনি চাইলে, যখন বড় ফান্ড নিয়ে নামছে, বড় প্লেয়ার উনি কিন্তু যে কোনো কিছু করতে পারেন, প্রাইস নিয়ে খেলতে পারেন। আপনি বা আমরা যারা ছোট ব্যবসায়ী আছি, আমরা যদি তাদের সাথে প্রাইস ওয়ারে নামি, সেক্ষেত্রে আমাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি। সেটা মাথায় রাখতে হবে, আমি শুধু মার্কেট নষ্ট করছি না, আমি আমার নিজের ব্যবসাটাকেই ধ্বংস করে দিচ্ছি। কথা বুঝতে পারছেন? সো আমরা প্রাইস ডাম্প করবো না। ব্যবসায়ীদের সবসময় মাথায় রাখতে হবে, যে রেটে মার্কেটে চলছে আমি সেই রেটেই ব্যবসা করব। আমার ব্যবসা, আমার রিজিক আমার কাছেই আসবে। আর আমি যদি নষ্ট করতে যাই, তাহলে কেউ না কেউ আমাকে একদম শেষ করে ঘরে বসাই দিবে। অনলাইন মার্কেটটা খুবই ক্রিটিক্যাল, বুঝতে পারছেন? এটা অফলাইন শপের মতো না। অনলাইন মার্কেটে টিকে থাকাটা খুবই কষ্টকর। এনিওয়েজ, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা, না হলে আমরা নেক্সট স্লাইডে যাব। না স্যার, এটা কোনো প্রশ্ন নেই আর। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা ই কমার্সের উদ্দেশ্য নিয়ে আলোচনা করেছি। অনলাইন ভিত্তিক সহজে ব্যবসা তৈরি করা যায়, সময় ও খরচ সাশ্রয় হয়, পণ্য সেবার বিশ্বব্যাপী বাজার তৈরি করা যায়, যেটা লোকাল টু গ্লোবাল বলেছিলাম, ক্রেতাদের জন্য 24 ঘন্টা কেনাকাটার সুবিধা থাকে, ব্যবসা পরিচালনায় স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি। স্বচ্ছতা বলতে আমরা প্রোডাক্ট দেখে শুনে নিতে পারি। নেক্সট স্লাইড, আপনাদের অভিজ্ঞতা। একজন তো বললেন আপনি বই কিনেছেন, আর কেউ কিছু কিনেছেন বা কোনো ধরনের প্রবলেম ফেস করেছেন, এরকম কিছু আছে? আমি একটা জিনিস বলতে চাচ্ছিলাম আর কি। জি, মানে শুনতে চাচ্ছিলাম। অবশ্যই। মানে আমি ধরেন একটা পাঞ্জাবি কিনবো আর কি। তো আমি যে ধরেন একটা সার্চ দিলাম বা কিছু রিসার্চ করলাম আর কি। তো মানে প্রাইস কেমন চলতেছে আর কি এটার,
তো হুট করে দেখবো যে ফেসবুকে স্ক্রল করতেছি, তো হুট করে আমি ওই প্রোডাক্টটাই আবার ওইখানে পেয়ে গেলাম। তো এটা কি মানে কেমনে আসলো বা কিভাবে হলো সেই জিনিসটা? এটাই তো ডিজিটাল মার্কেটিং এর মজা, এটাকে বলে অ্যালগোরিদম। বুঝতে পেরেছেন? এটাকে বলে কি বলে এটাকে? অ্যালগোরিদম। অ্যালগোরিদম। এই জন্যই ডিজিটাল মার্কেটিং এ 2 মাস 3 মাস ধরে কোর্স করতে হয়। তারপরে ডিজিটাল মার্কেটিং আপনি শিখতে পারবেন যে কিভাবে ওই যে যার কথা বললেন, যে কাস্টমারকে, যে যারা যে পাঞ্জাবি সার্চ করেছিল তার ওয়ালে শুধু পাঞ্জাবির অ্যাড যাবে। এটাকে আমরা বিভিন্নভাবে ডিফাইন করি। এটা আমি আপনাকে সিম্পল একটা এক্সাম্পল দেই। আপনি তো বলছেন যে আপনি ওখানে সার্চ করেছিলেন, আমি আপনাকে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই, আপনারা মজা পাবেন। আজকে থেকে বেশ 4-5 মাস আগে আমি ডিম কিনতে গিয়েছিলাম, ঠিক আছে? ডিমের আড়তে গেছি, যাওয়ার পরে ওখানে ভদ্রলোক বলতেছেন, তার সাথে আমার কথা হচ্ছে, জাস্ট কনভারসেশন হচ্ছে। তো উনি বলতেছেন যে ডিমের ডজন হলো 140 টাকা। তো তখন আমি বললাম যে ভাই ডিমের ডজন তো অনেক বেড়ে গেছে দাম। হ্যাঁ, একটু কম দামে আছে, ওই সাদা ডিমটা নিতে পারেন। তাই বললাম সাদা ডিম তো হাঁসের ডিম না, ওটা এত সাদা, ওটা কিসের ডিম? বলে ওটাও লেয়ার মুরগির ডিম, কিন্তু ডিমটা সাদা, এই কারণে লোকজন কম নেয়, এটার প্রাইসটা একটু কম। কত? বলো ওটা 120 টাকা। আচ্ছা ঠিক আছে। আমি ওখান থেকে বের হয়ে এসে বাসার পাশের দোকানে যখন আমি অন্য কিছু জিনিস কিনছিলাম, তখন ওখানেও ডিম আছে, তখন ওখানে জিজ্ঞেস করতেছিলাম যে ডিম কত করে। উনি বলছে 140 টাকা করে। জিজ্ঞেস করলাম সাদা ডিমটা কত? বলছে 140 টাকা। দুইটা 140 টাকা দাম পড়তেছে। তো ঠিক আছে, আমি আর ওনাকে কিছু বলি নাই, আমি তো 120 টাকা করে কিনে নিয়ে আসছি সাদা ডিম। নিয়ে বাসায় চলে আসছি। বাসায় এসে রাত্রেবেলা তখন অলরেডি 11টা 11:30 বাজে অফিস থেকে আসতে, আমার এরকমই হয় অফিস থেকে আসতে। তো বাসায় বসে যখন রাত্রেবেলা খাওয়ার সময় বা খাওয়ার পরে আমি 10-15 মিনিট নিউজ দেখি বা ইয়ে করি, ইউটিউবে ঢুকি। তো টিভিতে যখন আমি ইউটিউবে ঢুকেছি, আমি কিন্তু কোথাও সার্চ করিনি, কিছু করিনি, ওই দোকানদারের সাথে কথা বলেছি আর এখানে এসে দোকানের দামটা, প্রাইসটা জিজ্ঞেস করেছি। আমি যখন ইউটিউবে ঢুকেছি, ফার্স্ট ভিডিও যেটা, সেটা হলো লাল ডিমের গুণাগুণ ভালো না সাদা ডিমের গুণাগুণ ভালো? বুঝতে পেরেছেন? আপনি তো সার্চ করেছেন। আমি সেই দোকানের সাথে, আড়তদারের সাথে কথা বলে আসছি। আমি বাসায় এসে যখন ইউটিউবে সার্চ দিয়েছি, প্রথম ভিডিও, প্রথম রোতে যে ভিডিওটা দেখিয়েছে সেটা ছিল লাল ডিমের গুণাগুণ ভালো না সাদা ডিমের গুণাগুণ ভালো, মানে কার কোনটার গুণাগুণ বেশি। টেকনোলজি এই পর্যায়ে চলে গেছে, ঠিক আছে? খুব ইন্টারেস্টিং। এটা এবং আমি ডিফাইন করে কেমনে, মানে অ্যালগরিদমটা কেমন করে কাজ করে আর কি? অ্যালগরিদম কিভাবে কাজ করে? অ্যালগরিদমটা হলো, জি। খুব শর্টে বলছি আপনাদেরকে 1 মিনিটের মধ্যে, কারণ আমাদের সময় শেষ, আমাদের অল্প কিছু স্লাইড বাকি আছে, বেশিরভাগই আমরা আলোচনা করে ফেলেছি। অ্যালগরিদমটা হলো, ধরেন আমরা যখন সার্চ করি, আমরা যখন গুগলে সার্চ করলাম যে পাঞ্জাবি প্রাইস ইন বাংলাদেশ, অথবা নেভি ব্লু পাঞ্জাবি, অথবা খাদির পাঞ্জাবি, যে কোনো একটা কিছু লিখে আমরা সার্চ করলাম। আমরা যখন ডিজিটাল মার্কেটিং করি, তখন ফেসবুকের সাথে আমরা আমাদের ওয়েবসাইটকে কানেক্ট করি পিক্সেলের মাধ্যমে। সেই পিক্সেলে আমরা কি করি? এখন আমরা জিটিএম করি। জিটিএম গুগল টার্গেট ম্যানেজার যেটা আছে, আমরা সেই টার্গেট ম্যানেজার দিয়ে আমরা কাজ করি। সেটা কি করে? গুগলে যারা সার্চ করছেন এই রিলেভেন্ট প্রোডাক্ট, তাদের কাছেও যারা সার্চ করেছেন, ওটা ওই যে আমাদের ক্যাশে থেকে যায় না? তো আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা যা সার্চ করছি, আমরা ক্যাশ রিমুভ না করলে সেগুলো ক্যাশে থেকে যায়, ক্যাশে এবং কুকিজে থেকে যায়। এই জন্য যে কোনো ওয়েবসাইটে ঢুকলে পরে তারা আমাদের কুকিজের অ্যাক্সেস চায়, তখন বলে যে কুকিজে আমরা এটা অ্যাকসেপ্ট করি। সো সে আমার কুকিজ থেকে ইনফরমেশন নেয়, ডাটা নেয় যে আমি কি কি সার্চ করেছি। জি সীমা সাহা, আপনি কিছু বলবেন? তাহলে আপনি ডিসলাইক দিয়েছেন, তো এই জন্য বললাম যে আপনার হয়তো ভিন্ন কোনো মতামত আছে। এখানে ভিন্ন কোনো মতামত থাকলে আপনারা বলতে পারেন। সো আমরা যখন ওখান থেকে সার্চ করছি, তখন ফেসবুক কি করছে? ওই পিক্সেলের মাধ্যমে আর গুগল টার্গেটের মাধ্যমে সে ওখান থেকে ডাটাটা নিয়ে নিচ্ছে, কুকিজ থেকে ডাটাটা নিয়ে নিচ্ছে যে আমি এই জিনিসটা সার্চ করেছিলাম। এবং পরবর্তীতে আমরা যখন ডিজিটাল মার্কেটিং বা ফেসবুক বুস্টিং করি, তখন আমরা কি করি? আমরা টার্গেট সেট করতে পারি যে কে এই প্রোডাক্টটা সার্চ করছে,
18 থেকে 65 বছর বয়সের মধ্যে আমরা দিতে পারি যে 18 থেকে 24 বছর বয়সী যারা আছে তারা এটা কিনবে। সেখান থেকে হলো ধরেন শুধু মেইল এই জিনিসটা কিনবে, শুধু ঢাকা শহরের লোকজন এটা কিনবে, শুধু ঢাকা শহরের মধ্যে মিরপুরের লোকজন এটা কিনবে, এবং যারা ফ্রিকুয়েন্টলি পাঞ্জাবি কিনে থাকেন শুধু তারাই কিনবে। আমি যখন দিব, যখন এইভাবে আমি একদম স্পেসিফিক করে যখন আমি আমার অডিয়েন্সটাকে টার্গেটিং করব আমি, তখন আমার প্রোডাক্টটা শুধু ওই পাঞ্জাবির জন্য মিরপুর এলাকায় শুধু পাঞ্জাবি 18 থেকে 24 বছর বয়সী যারা পাঞ্জাবি কিনে শুধু তাদেরকেই এটা দেখাবে। আশপাশেও কিছু দেখাবে, বাট তাদেরকেই 90% বেশি অ্যাডটা তাদের কাছেই যাবে। এইভাবেই টার্গেটিংটা করা হয়। আমি যখন ফেসবুকে স্ক্রল করছি, আমার গুগল অ্যানালিটিক্স বা ফেসবুকে অ্যানালিটিক্স থেকে যদি আমরা দেখি, আমরা যখন স্ক্রল করছি, স্ক্রল করার পরে একটাতে ক্লিক করার পরে আমরা 3 সেকেন্ড সেটাতে টাইম স্পেন্ড করেছি, তার মানে সেটা আমার পছন্দ হয়নি, 3 সেকেন্ড পরে বের হয়ে গেছে। যদি 10 সেকেন্ড টাইম স্পেন্ড করি, তার মানে হলো একটা আমার পছন্দ হয়েছে, প্রোডাক্টটা আমার ভালো লাগতে শুরু করেছিল, কিন্তু হয়তো কন্টেন্টটা খুব ভালো না হওয়ার কারণে আমি বের হয়ে গেছি। কেউ যদি 20 সেকেন্ড বা 30 সেকেন্ড একটা ভিডিও দেখে ফেলে, তার মানে হলো এই প্রোডাক্টটা বা এইটার যে কন্টেন্টটা আছে এটা আমার খুব ভালো লেগেছে এবং আমি এটার টার্গেট অডিয়েন্স। পরবর্তীতে এই রিলেভেন্ট যেসব অ্যাড আমরা ছাড়ছি, ওই যে আমি 30 সেকেন্ড বা 20 সেকেন্ড বা 10 সেকেন্ড অ্যাড দেখেছি, এটার উপরে বেস করে ফেসবুক যখন আপনি কোনো অ্যাড রান করবেন, তখন আমাকে আপনার অডিয়েন্স ফেসবুকের যে অ্যালগোরিদম আছে, যেই সিস্টেম আছে, সেটা আমাকে ধরে নিবে আপনার পটেনশিয়াল কাস্টমার ভেবে সেই অ্যাডটা আমাকে এনে দেখাবে। দিস ইজ হাউ অ্যালগোরিদম ওয়ার্কস। ক্লিয়ার? এটা অনেক বড় একটা জিনিস, আমি খুব ছোট করে বোঝানোর চেষ্টা করেছি। ঠিক আছে, এনিওয়েজ আমরা নেক্সট ইয়েতে চলে যাই, এমনি সময় চলে গেছে অনেক। কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে? না স্যার, আমরা ক্লিয়ার। নেক্সট ইয়েতে যাই। ই কমার্সের ধরন, ওই যে বলছিলাম আলিবাবা কি, বলেন তো এই 5টার মধ্যে আলিবাবা কোনটা? B2C, B2C, B2B, B2C না B2B কোনটা? বিজনেস টু বিজনেস মেইন। বিজনেস টু বিজনেস, ওখানে মেইনলি বাল্কে করতে হয় বিজনেস টু বিজনেস। রায়হান হোসেন আপনি বলছেন বোথ। আমরা সাধারণত আলি এক্সপ্রেস থেকে আমরা রিটেইলে কিনি, আলি এক্সপ্রেস থেকে আমরা বাল্কেও কিনি, কিন্তু আপনি আপনি যখন আলিবাবায় ঢুকবেন, আলিবাবা ঢোকার সাথে সাথেই আপনি কি দেখতে পাবেন, আলিবাবা থেকে কিনেছেন কেউ কিছু, বা আলি এক্সপ্রেস থেকে কিনেছেন কেউ কিছু? না স্যার, না মনে হয় আপনি কিনেননি, কিনলে বলতেন। তো যাই হোক, আলিবাবা মেইনলি আমরা হোলসেলার হিসেবে আমরা আলিবাবা থেকে আমরা অর্ডার করি, আর রিটেল যখন প্রোডাক্ট কিনতে চাই তখন আমরা আলি এক্সপ্রেস থেকে কিনি। আলি এক্সপ্রেস থেকে বাল্কেও কেনা যায়। ঠিক আছে, তো আমরা নেক্সট ইয়েতে যাই। B2B হলো ব্যবসার মধ্যে লেনদেন, দক্ষতা ও আচ্ছা B2B হলো বিজনেস টু বিজনেস। যারা ধরেন আমি যখন কোনো হোলসেলার থেকে প্রোডাক্ট কিনে নিয়ে এসে রিটেল করব, তাহলে তখন হবে বিজনেস টু বিজনেস। হোলসেলাররা যখন আসবে, মাইক্রোফোনটা একটু অন করবেন প্লিজ। হোলসেলাররা যখন ইম্পোর্টারদের কাছ থেকে নিয়ে আসবে, সেটা হলো B2B। কিন্তু আমি যখন হোলসেলারের কাছ থেকে এনে বা ইম্পোর্টারের কাছ থেকে এনে সরাসরি কাস্টমারের কাছে করছি, সেটা হলো B2C, বিজনেস টু কনজিউমার, সরাসরি গ্রাহকের কাছে আমি সেল করছি। কিন্তু ইম্পোর্টারও বিজনেসম্যান, আমিও বিজনেসম্যান। ইম্পোর্টার আমাকে আমার সাথে ব্যবসা করছেন, আমার কাছে প্রোডাক্ট সেল করছেন। ইম্পোর্টার কিন্তু সরাসরি, ম্যাক্সিমাম ক্ষেত্রে ইম্পোর্টাররা সরাসরি রিটেলারের কাছে, রিটেলার বলতে এন্ড কনজিউমার, এন্ড ইউজার বা কনজিউমারের কাছে সরাসরি প্রোডাক্ট সেল করেন না। তাদের রিটেল শপ থাকতে পারে, থাকলে করবেন, না হলে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইম্পোর্টাররা অন্য ব্যবসায়ীর কাছে প্রোডাক্ট সেল করেন। সো B2B বিজনেস টু বিজনেস, B2C বিজনেস টু কনজিউমার। C2C, বাংলাদেশে C2C কি আছে, কোন সাইট আছে বলেন? কেউ বলতে পারবেন বাংলাদেশে C2C কে আছে? C2C মানে হলো কনজিউমার টু কনজিউমার। হ্যাঁ, আপনার লেখা ঠিক আছে, কিন্তু বানানটা ভুল। এক্স্যাক্টলি, Jobs.com, BD Jobs।
C2C সাধারণত আমরা যেটাকে বুঝি সেটা হলো বিডি জবস হলো ডিফারেন্ট জিনিস। বিডি জবস হলো আমিও পেমেন্ট করি, ওই কোম্পানিও তাদের অ্যাডভার্টাইজমেন্টের জন্য পেমেন্ট করে, বুঝতে পেরেছেন? আর বিক্রয়.কম হলো আমি সেখান থেকে ইউজ বা সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট কিনছি। ওখানে তাদের ওখানেও একটা সেগমেন্ট আছে যেখানে নিউ প্রোডাক্ট পাওয়া যায় বা ব্যবসায়ীরা সেল করেন, কিন্তু ম্যাক্সিমাম বা তাদের মেইন কনসেপ্টটাই হলো C2C বা কনজিউমার টু কনজিউমার সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টের, যেটাকে আমরা বলি ক্লাসিফাইড সাইট। ই কমার্সের মধ্যেই এটা ই কমার্সেরই একটা অংশ, কিন্তু সেটাকে আলাদাভাবে আমরা বলি ক্লাসিফাইড সাইট। বিক্রয়.কম বা এখানেই.কম দুইটাই ছিল ক্লাসিফাইড সাইট। তারা সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট সেল করতেন অথবা ইউজ প্রোডাক্ট সেল করতেন। C2B বলেন তো কে? স্যার সিম কোম্পানি সেবা স্যার। হ্যাঁ, সিম কোম্পানি বলেন কি? স্যার যে সিম কোম্পানি স্যার বিভিন্ন ধরনের তথ্য দিয়ে থাকে না স্যার আমাদের, বা বিভিন্ন ধরনের সমস্যা হলে তাদের কাছে আমরা জানতে পারি সেবা। ওটা যখন আপনি নেবেন ওটার জন্য তো কোনো পেমেন্ট করছেন না। সিম কোম্পানি যে সিম বিক্রি করেছে বা আপনার কাছে যে টাইম বা ডাটা সেল করছে, ওটার প্রবলেমগুলো তারা কাস্টমার সাপোর্টের মাধ্যমে আপনাদের কাছে মানে সলিউশন দিচ্ছে, প্রবলেমগুলো সলিউশন দিচ্ছে, ঠিক আছে? C2B কি বলেন? কনজিউমার টু বিজনেস। মানে স্যার আউটসোর্সিং প্ল্যাটফর্ম হতে পারে। আচ্ছা, এখানে গ্রামের থেকে যে দুধ বিক্রি করে, তারপর মধু বিক্রি করে, এগুলো হইতে পারে। গ্রামের থেকে কাঁচা দুধ, তারপরে মধু, এগুলো তো কাস্টমার। হ্যাঁ, ওই এটা ঠিক আছে, কিন্তু ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে যখন এটা অনলাইনে পারচেজ হবে তখন আমরা এটাকে এইভাবে বলবো। বাট ইউজুয়ালি এটা ঠিক আছে। C2B টা হলো ব্যবসার কনসেপ্টটা হলো, ধরেন আমার এটা আমার যে গরু আছে, আমার একটা খামার আছে, সেই খামার থেকে আমি কিন্তু এন্ড ইউজার, আমার কাছ থেকে কিন্তু যেই ধরেন বিস্কিট ফ্যাক্টরি এসে আমার কাছ থেকে বা কোন বেকারি এসে আমার কাছ থেকে দুধ কিনে নিয়ে গেল, অথবা বড় কোনো ধরেন দুধ ম্যানুফ্যাকচারিং কোম্পানি ওর দুধ ম্যানুফ্যাকচার করা যায় না, দুধ ডিস্ট্রিবিউশন কোম্পানি আমার কাছ থেকে কিনে নিয়ে গেল, অথবা পাউডার দুধ ম্যানুফ্যাকচারিং কোম্পানি এসে আমার কাছ থেকে আমার যে গরু আছে সেই গরু দুধ কিনে নিয়ে গেল। সো আমি তাদের কাছে সরাসরি সেল করলাম, সেটা হইতে পারে। ইউজুয়ালি আমরা C2B বলতে বুঝি যেটা ইন নর্মাল সেন্স, সেটা হলো ফ্রিল্যান্সাররা যারা প্ল্যাটফর্ম, বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে, আপওয়ার্কে, ফাইবারে, ঠিক আছে, তারা যে প্রোডাক্টটা সেল করেন বা তাদের যে সার্ভিসটা সেল করেন, যারা তারা আমি গ্রাফিক্স ডিজাইনে ভালো, আমি ওয়েবসাইট বানাইতে পারি ভালো, আমি কি করছি, আমি আপওয়ার্ক বা ফাইবার বা freelancer.com এ আমি আমার প্রোডাক্টটাকে আপলোড করছি সেখান থেকে, বা আমি আমার স্কিলটাকে আমি সেখানে দিচ্ছি, দিলে পরে ওখানের যে বিভিন্ন কোম্পানিগুলো আছে তারা আমার কাছ থেকে প্রোডাক্ট কিনে নিচ্ছে বা আমার সার্ভিসটা কিনে নিচ্ছে, বা তারা ওখানে বলছে যে আমার এই কাজ লাগবে, কে করতে পারবেন, আমরা বিড করে কাজ দিচ্ছি, নিয়ে তাদেরকে কাজ করে দিচ্ছি, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররাও এটা হইতে পারেন, তারা কোম্পানির জন্য কাজ করেন, তাদের যে ফেস ভ্যালু আছে সেটার জন্য তারা একটা পেমেন্ট নেন এবং সেই কোম্পানির বা সেই ব্র্যান্ডের তারা প্রমোশনের কাজ করেন, ঠিক আছে? বুঝতে পেরেছেন? এবার বলেন G2C কি? স্যার যে ই টিকিটিং, স্যার যে অনলাইনে স্যার টিকিট কাটা, মানে অনলাইনে টিকিট কাটা বলতে যাচ্ছিলেন মেবি ই টিকিট। হ্যাঁ, ই টিকিট আমি বুঝতে পেরেছি। অনলাইনে আমরা ট্যাক্স ফাইল করছি, সেটা হইতে পারে গভর্নমেন্ট টু কনজিউমার। তারপরে ই টিকেটিং হবে, কি বলেন সবাই? আবার স্যার বোর্ডের মধ্যে স্যার সেশন ফি, রেজিস্ট্রেশন ফি কি হবে বোর্ডের মধ্যে? স্যার বোর্ডের মধ্যে স্যার এই যে কারিগরি শিক্ষা বোর্ডে অথবা বাংলাদেশ যে শিক্ষা বোর্ডের মধ্যে স্যার এই যে এই সেশন ফি আবার স্যার রেজিস্ট্রেশন ফি স্যার দেওয়া লাগে। স্যার এখনো এই অনলাইনে পাসপোর্ট বানানো যায়, এটাও মানে এগুলোর জন্য আবেদনও করা যায় আবার। হ্যাঁ, সেটা করা যায়, এবং সেখানে যদি কোনো মনিটারি ট্রানজাকশন থাকে, কোনো লেনদেন থাকে, তখনই আমরা এটাকে ই কমার্সের সাথে আমরা এটাকে নিয়ে আসতে পারি। অনলাইন ট্যাক্স ফাইলিং, লাইসেন্স এবং বিভিন্ন ধরনের পারমিট রিনিউয়াল, তারপরে গভর্নমেন্টের সার্ভিস ফি গুলা, এই যে ধরেন ইলেকট্রিসিটি বিল দিচ্ছি, আমি সেবা নিচ্ছি, তার এগেইনস্টে যে বিলটা দিচ্ছি, ঠিক আছে, এগুলা এডুকেশন সার্ভিস। স্যার আবার স্যার জায়গা জমি কেটেও স্যার এই ই টিকিটিং ব্যবহৃত হয় স্যার।
ওটা আমার জানা নেই, বাট হতে পারে। ঠিক আছে, আচ্ছা আমরা নেক্সট স্লাইডে যাই। ই কমার্সের উপাদান আমরা ওয়েবসাইট অ্যাপ নিয়ে আলোচনা করেছি, আমরা পেমেন্ট সিস্টেম নিয়ে আলোচনা করেছি, আমরা গ্রাহক সেবা 24/7 নিয়ে আলোচনা করেছি, আমরা সাপ্লাই চেইন বা লজিস্টিক্স নিয়ে কথা বলেছি যে হোম ডেলিভারি করছে এবং কিভাবে একদম সোর্সিং এর মাধ্যমে সোর্সিংটা আমাদের স্ট্রং হইতে হবে, যে আমরা সরাসরি সাপ্লায়ার বা ইম্পোর্টার অথবা ম্যানুফ্যাকচারের কাছ থেকে আমরা প্রোডাক্ট নিতে পারবো, নিয়ে আমরা এন্ড ইউজার পর্যন্ত দিব। এই পুরো চেইনটাকে বলে সাপ্লাই চেইন। ডেটা ম্যানেজমেন্ট, ইনভেন্টরি এবং গ্রাহকের ডেটা ট্র্যাকিং, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। এই যে ডাটা ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেটা হবে, এখানে দুইটা জিনিস আছে, একটা হলো গ্রাহকের ডাটা, একটা হলো আমার প্রোডাক্টের ডাটা। আমি ধরেন ই কমার্সের সাইটে যেটা হয়, আমার দোকানে যদি প্রোডাক্ট না থাকে, নর্মালি আমার ফিজিক্যাল শপ যেটা আছে সেখানে যদি প্রোডাক্ট না থাকে, দোকানে কোনো কাস্টমার এসে জিজ্ঞেস করলো ভাই আলু আছে, আমি বস্তার দিকে তাকে বললাম না আলু নাই, অথবা বললো এই ড্রেসটা আছে, আমি বললাম না এই ড্রেসটা নাই, কারণ আমি জানি। কিন্তু ই কমার্সের ক্ষেত্রে যেটা হয় যে আমি তো স্টোরে কি অবস্থায় আছে সেটা আমাকে হিসাব রাখতে হয়, কাউন্ট রাখতে হয়, সেটা আমার চোখের সামনে থাকে না। তখন আমাকে ইনভেন্টরি ম্যানেজ করতে হয়। এখন আমি প্রোডাক্টটা লাইভ করে রাখলাম, স্টক আউট দিলাম না এবং কাস্টমার অর্ডার করলো, আমি পরবর্তীতে প্রোডাক্টটা ঠিকমতো দিতে পারলাম না, তখন কি হয়, তখন প্রবলেম হয়। তাইলে আমাকে ইনভেন্টরিটা ভালোভাবে ম্যানেজ করতে হবে। যে প্রোডাক্টটা আমি দিচ্ছি সেটা ছবিগুলা ভালো হইতে হবে, ফটোগ্রাফি ভালো হইতে হবে। ঠিক আছে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট গ্রাহকের ডাটা ট্র্যাকিং, যেটার কথা বললাম যে কে 30 সেকেন্ড আমার ভিডিও দেখেছে, কে 20 সেকেন্ড ভিডিও দেখেছে, তাদেরকে আমরা রিটার্গেটিং করতে পারি। ঠিক আছে, সব ডাটা ম্যানেজমেন্ট ই কমার্সের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ইম্পর্টেন্ট একটা সেগমেন্ট, একটা উপাদান। তাহলে ওয়েবসাইট অ্যাপ, পেমেন্ট সিস্টেম, ডাটা ম্যানেজমেন্ট, লজিস্টিক্স আর গ্রাহক সেবা, এই 5টা আরো উপাদান আছে, বাট এই 5টা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট 5টা উপাদান। কারো প্রশ্ন আছে এখানে? ওকে, তাহলে নেক্সট স্লাইডে যাচ্ছি আমরা। ই কমার্সের সুবিধা অসুবিধা অলরেডি আমরা কথা বলেছি। সময় সাশ্রয়ী, খরচ সাশ্রয়ী, ভৌগোলিক সীমাবদ্ধতা নেই, আমরা বাইরের প্রোডাক্ট কিনতে পারছি, দ্রুত ডেলিভারি হয়, প্রতিযোগিতামূলক বাজার, আমরা দেখে প্রাইস কম্পেয়ার করে আমরা কিনতে পারি। অসুবিধা হলো ইন্টারনেট না থাকলে আমরা কিনতে পারি না, গ্রামে গেলে অনেক সময় সমস্যা হয়, মান ও প্রতারণার একটা ঝুঁকি থাকে। হ্যাঁ, প্রোডাক্টের কোয়ালিটি ভালো না, আমরা জামা কিনেছি খুব সুন্দর কালার, এক ধোয়ার পরে রং চলে গেছে, কিছু করার নেই। নিরাপত্তা সমস্যা, হ্যাঁ প্রোডাক্ট কিনলে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এই প্রোডাক্ট ডেলিভারি আনতে গেলে বা অনেক ধরনের ইনসিডেন্টস হয়। হ্যাঁ, এটা সাধারণত শপেও হইতে পারে, বাট এটা সব জায়গায় হইতে পারে নিরাপত্তা সমস্যা। এটা শুধু যে ই কমার্সের ক্ষেত্রে তাই নয়। যাচাইয়ের সুযোগ নেই, আমরা যখন অ্যাডভান্স পেমেন্ট করে নিব তখন আমরা যাচাই করতে পারছি না, আমাদের হাতে আসার পরে যাচাই করছি এবং সমস্যা থাকলে আবার রিটার্ন করছি, এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। ডেলিভারি সমস্যা, এটা ই কমার্সের ক্ষেত্রে বাংলাদেশে একটা চিরন্তন সমস্যা। অনেকগুলো ডেলিভারি কোম্পানি বা সারা নেশন ওয়াইড উপজেলা লেভেল পর্যন্ত যদি ডেলিভারি কভারেজ না হয় তাহলে এই সমস্যাটা সমাধান হবে না। ই কমার্সের ভবিষ্যৎ সম্ভাবনা, এআই, মেশিন লার্নিং কাস্টমার অভিজ্ঞতা উন্নত করবে। ভয়েস কমার্স, শুধুমাত্র ভয়েস কমান্ড দিয়ে কেনাকাটা করা যাবে। ক্রিপ্টোকারেন্সি পেমেন্ট, ভবিষ্যতে বিটকয়েন ও অন্যান্য ডিজিটাল মুদ্রার মাধ্যমে পেমেন্ট করা হবে। হাইপার পার্সোনালাইজ শপিং, এই যে আমি একটু আগে যে ডিমের উদাহরণটা দিলাম, লাল ডিম না সাদা ডিম, এটা হলো হাইপার পার্সোনালাইজ শপিং এর একটা ব্যাপার, এটা এআই এর মাধ্যমেই করেছে। আমি যে কথা বলেছি, আমরা যে যতগুলো অ্যাপ আছে, অ্যাপে আমরা যখন ফেসবুক বলেন, ইউটিউব বলেন বা অন্যান্য যে অ্যাপগুলো আমরা রান করি, হোয়াটসঅ্যাপ রান করি, তখন আমরা কিন্তু অ্যাক্সেস দিই, আমার মাইক্রোফোনে অ্যাক্সেস দিই, ক্যামেরা অ্যাক্সেস দিয়ে রাখি, তাই না? তো সেখান থেকে কিন্তু সে আমার ভয়েস দিচ্ছে, আমার ক্যামেরার অ্যাক্সেস দিচ্ছে, সেখান থেকে সে আমি কি চাচ্ছি, আমি কি চিন্তা বা কি নিয়ে কথা বলছি, সেই জিনিসটা সে ক্যাচ করছে, ক্যাচ করে সেই রিলেভেন্ট প্রোডাক্টের অ্যাড আমার সামনে নিয়ে আসতেছে। ভয়েস কমার্স, হে সিরি, একটা এই যে হে সিরি বলার সাথে সাথে আমার মোবাইলে হ্যাঁ হ্যাঁ বলে উঠছে। কিন্তু এই হে সিরি যখন আমরা বলবো, হে সিরি বলে আমরা বললাম যে ধরেন একটা পিৎজা অর্ডার করো, সিরি কিন্তু গিয়ে পিৎজা অর্ডার করতে পারছে। সরি, এটা সরে রাখতে হবে, এটা কথা বলা শুরু করে দিয়েছে সিরি। তখন কি হয়, সে একটা পিৎজা অর্ডার করে দিচ্ছে। আমি বলছি সিরি তুমি আমার রুমের লাইটটা বন্ধ করে দাও, সিরি রুমের লাইটটা বন্ধ করে দিচ্ছে। এই ভয়েস কমান্ডের মাধ্যমে এখন এই জিনিসগুলো করা হচ্ছে ফাস্ট ওয়ার্ল্ডে। কাস্টমার অভিজ্ঞতা উন্নত করবে এআই, আমরা যখন যে কথাগুলো বলছি, যে বললাম আমার
সেলার যারা, ডিম সেলার যারা, তারা যদি এই ইনফরমেশনটা আমার কাছ থেকে নিতে পারে বা আমার এই জিনিসটাকে কাজে লাগিয়ে ডিম সেলারের কাছে ইনফরমেশন বা আমার ইনফরমেশন এই এআই নিয়ে পৌঁছায় দিবে, সে যখন অ্যাড চালাবে তখন আমার কাছে অ্যাডগুলো আসবে। ঠিক আছে? বিটকয়েন সম্পর্কে আপনাদের কোনো ধারণা আছে? জি স্যার। জি স্যার, ইউএসডিটি। ইউএসডিটি বলতে পারবেন এক বিটকয়েন সমান কত টাকা আজকে? ডিজিটাল কারেন্সি, রাইট। এক বিটকয়েন সমান আজকে কত টাকা? 1,17,000 মেবি ডলার। বাংলাদেশি টাকা 1,24,00,000 টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ। গল্পে গল্পে 1.5 ঘন্টা সময় চলে গেল, 1 ঘন্টা 20 মিনিট। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? স্যার এই যে স্যার এআই এর যুগ আস্তে আস্তে স্যার, এতে তো স্যার মানুষের কর্মসংস্থান আমার মনে হয় স্যার কমে যাচ্ছে দিন দিন স্যার। না, এটা সত্য নয়। কিছুটা প্রভাব ফেলবে ডেফিনেটলি, কিন্তু মানুষের কাজ মানুষকেই করতে হবে। এআই অনেক ইজি করে দিবে, কিন্তু সরি কি বলছিলেন? আপনি বলছিলেন ক্লাস শেষ হলে তখন রিসেলিং নিয়ে একটু কথা বলবেন। মানে আচ্ছা, ড্রপশিপিং নিয়ে কথা বলবো। আচ্ছা 1 মিনিট শেষ করে দিচ্ছি। হ্যাঁ 1 মিনিট শেষ করে দিচ্ছি। আচ্ছা ভাই আমি একটু ইন্টারাপ্ট করছি। জি জি ভাই আমাদের 9টায় সিসি এর একটা ক্লাস আছে। হ্যাঁ আমি জানি, আমি 1 মিনিট শেষ করে দিচ্ছি। শেষ করে দিচ্ছি এখনই। থ্যাংক ইউ। ড্রপশিপিংটা হলো আমি বাংলাদেশে বসে ইউএসএ তে একটা প্রোডাক্ট আমি সেল করছি অ্যামাজনে, বা ইউএসএ একটা ওয়েবসাইটে আমি প্রোডাক্টটা সেল করছি। যখন সেখানে অর্ডার প্লেস হলো, সেখানে একজন কাস্টমার যখন অর্ডারটা করলো, তখন আমি কি করলাম, আমি চায়না থেকে আমার যে ফ্যাক্টরি আছে বা যে সাপ্লায়ার আছে তার কাছ থেকে আমি সরাসরি তাকে ইনফরমেশন দিয়ে দিলাম এবং ঠিকানা দিয়ে দিলাম। তাকে বললাম যে তুমি প্রোডাক্টটা সেন্ড করে দাও। সে কি করলো, সেই প্রোডাক্টটা চায়না থেকে ইউএসএ তে সরাসরি পাঠিয়ে দিল। আমি কোথায় বসে আছি? বাংলাদেশে। প্রোডাক্ট কোথায়? চায়নায়। কাস্টমার কোথায়? আমেরিকায়। আমি এখানে বসে বসে চায়নার প্রোডাক্ট আমেরিকায় বিক্রি করে দিলাম। এটা হলো ড্রপশিপিং। বুঝতে পেরেছেন? এইভাবে হাজার হাজার ডলার ইনকাম করা সম্ভব। এটাকে আমরা বলি ফুলফিলমেন্ট বাই অ্যামাজন, এফবিএ, বা মানে এফবিএ এর মাধ্যমে আমরা একটা সেলস এর করতে পারি। এফবিএ কে সরাসরি ড্রপশিপিং কে এফবিএ বলে না, বাট এফবিএ এটা কি হালাল? হ্যাঁ, কেন হালাল হবে না? যদি হালাল হয়, সরি এটা কি কাইন্ড অফ অ্যাফিলিয়েট মার্কেটিং? না, এটা অ্যাফিলিয়েট মার্কেটিং না। আমি সরাসরি ওই প্রোডাক্ট সেল করছি, ওখানে ওয়েবসাইটে অ্যাড দিয়েছি, সরাসরি সেল করছি। হ্যাঁ, যিনি জিজ্ঞেস করেছেন এটা কি হালাল, এটা অবশ্যই হালাল। প্রোডাক্টটা যদি হালাল হয় তাহলে হালাল, প্রোডাক্টটা যদি হারাম হয় তাহলে হারাম। ঠিক আছে, আমি কারো টাকা নষ্ট করছি না। স্যার আজকাল তো স্যার ইউটিউবে স্যার বিভিন্ন ধরনের ইউটিউবাররা স্যার এই যে অন্য দেশে পণ্য নিয়ে স্যার রিভিউ দিয়ে স্যার তারা টাকা নেই স্যার, নিয়ে স্যার আমাদেরকে স্যার ওই যে ওয়েবসাইটে লিংক দিয়ে দেন, বলে এই পণ্যগুলা বিভিন্ন দোকানে কিনতে পাওয়া যায়, তো এগুলা এখান থেকে ক্রয় করো। স্যার তাহলে এই সম্পর্কে কিছু বলেন। আপনি যখন উনার দেওয়া লিংকে ক্লিক করে আপনি যখন প্রোডাক্ট কিনবেন, তখন উনি বেনিফিটেড হবে, উনি টাকা পাবে। কিন্তু আপনি যখন উনি ওই শপের কথা বললে আপনি সরাসরি ওই ওয়েবসাইটে গিয়ে, শপের ওয়েবসাইটে গিয়ে কিনবেন, তখন উনি কোনো টাকা পাবে না। উনি সেই প্রোডাক্টের রিভিউ দিয়ে মার্কেটিং করলো, উনার একটা ফেস ভ্যালু আছে, এটার জন্য উনি একটা কমিশন পাবে, সেটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। ওই লিংকের মাধ্যমে দিল, কিন্তু এটা ড্রপ শিপিং নয়। আমি সরাসরি আমার ওয়েবসাইট ইউএসএ তে রেজিস্টার্ড, ইউএসএ তে আমি সেল করব। আমার যেরকম এখন একটা প্রোডাক্ট একটা আছে, ওয়েবসাইট আছে ইতালিতে, সো সেখানে আমি সেম ভাবেই ড্রপ শিপিং করছি। ইতালির ওয়েবসাইটে আমার প্রোডাক্ট অ্যাড রান আছে, আমি অ্যাড রান করছি। যখনই অর্ডার পড়ে, আমি ওখানে লিখা আছে 7 to 15 days এর মধ্যে ডেলিভারি করব। যখনই অর্ডার পড়ে তখনই আমি চায়নায় প্রোডাক্টটা আমার সাপ্লায়ারের কাছে দিয়ে দেই, রিকুইজিশন দিয়ে দেই, সে ওখান থেকে ইতালিতে প্রোডাক্টটা পাঠিয়ে দেয়। আমি বাংলাদেশে বসে ব্যবসা করছি। এটা পিওর ব্যবসা। আমি আমার প্রোডাক্ট চায়না থেকে, আমার ব্র্যান্ডেড প্রোডাক্ট আমি ইয়াতে সেল করছি। আমার এখানে ওয়্যারহাউসের মেইনটেনেন্সের বা আমি এখানে কোনো ঝামেলাই নেইনি।
বাংলাদেশে আমি বাসায় বসে করতে পারছি এটা। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি উপকৃত হন তাহলে আমাদের ভালো লাগবে, এবং বেস্ট অফ লাক ফর ইউর অলিম্পিয়াড।